আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে আমাদের আজকের যে ব্যাপার হৃদয় ভাইয়ের সাথে তোমাদের সবকিছু। ওকে, দেখি কয়জন আমাদের সাথে গ্রুপে লাইভে আসছে। আমি একটু মেনশন করে দেই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের সাথে বাকিরা কোথায় একটু দেখি, আসুক, কয়েকজন জয়েন করুক। ওকে, অনেকজন আসছো ভাই। 26 ব্যাচের বায়োবস আনা হবে না, 26 ব্যাচের তোমাদের পাওয়ার প্লে চলে আসবে, বায়োবস আর আপাতত বায়োবস আসবে না। আর হচ্ছে 26 ব্যাচের প্রি মেডিকেল, তোমরা যারা 26 ব্যাচের আছো প্রি মেডিকেল এটা থাকে তোমাদের। আর প্রি মেডিকেলেই তোমরা মোটামুটি ওয়ান শট ক্লাসগুলো পাবা, ওইখানে আমরা বেস্ট কিছু জিনিস রেডি করতেছি এটা। আর সেকেন্ডলি হচ্ছে এখানে আসলে তোমাদের মানে পাওয়ার প্লে এর জন্য একটা ফোকাস। আর মেডিকেল কোর্সে যারা 25 ব্যাচের আছো তাদের জন্য কিন্তু আমাদের টার্গেট ডিএমসি যে কোর্স, সেখানে তোমরা ডিএমসি 1700 এই প্রোমো কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, ডিসকাউন্ট পাবা। আচ্ছা, সো আমি শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, চলো। ওকে, তো আমাদের প্রথমত কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে, খেয়াল করো, কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে আমাদের কি, কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়ন। তো এগুলো থেকে আমরা দেখবো আস্তে ধীরে যে কোনটা কি, কিভাবে কি, সবকিছুর আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখি নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস। আমাকে প্রশ্নটা কি করছে, নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস মানে কি, যেগুলা কম গুরুত্বপূর্ণ গ্যাস, হ্যাঁ, যেগুলো আমাদের খুব একটা প্রয়োজন নাই সেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। এখন এর মধ্যে কমনলি আছে কি কি, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, মিথেন, ঠিক আছে, এই জিনিসগুলা, ওজোন, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তবে যদি বলে প্রধান, সবচেয়ে বেশি পরিমাণে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজটা কত, সবচেয়ে বেশি 50%, এই জন্য ওকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলে। তাহলে আমার অ্যান্সার কি, কার্বন ডাই অক্সাইড। এবং মনে রাখবা কার্বন মনোঅক্সাইড এই গ্যাসটাকে কি বলে, এই গ্যাসটাকে বলে সাইলেন্ট কিলার। ঠিক আছে, এটাকে কি বলে, সাইলেন্ট কিলার এটা বলে। ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন বুঝলাম। এরপর দেখো কোন বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি করে, ঘটায়। অ্যাসিড বৃষ্টি মানে কি, বৃষ্টির সাথে যখন অ্যাসিড মিশ্রিত হয়ে তোমার একটা ব্যাপার থাকে যে বৃষ্টির সাথে অ্যাসিড
মিক্স হচ্ছে, তখন ওই বৃষ্টিটা বিভিন্ন ফসল, বিভিন্ন দালান কোঠা এগুলোতে ক্ষতি করে। তো এই যে বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়, তাহলে এই বায়ু দূষকটা কি? এই বায়ু দূষকটা কোনটা অ্যাসিড বৃষ্টি ঘটায়? তাহলে আমরা দেখি সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোঅক্সাইড। তো এর মধ্যে যেটা ঘটে দেখো, এই যে সালফার ডাইঅক্সাইড ও কি করে, ও এই বৃষ্টির যে পানির সাথে বিক্রিয়া করে এবং ও কি করে, প্রথমে H2SO3, তারপরে সে আবার পরবর্তীতে এখান থেকে সালফিউরিক অ্যাসিড ফর্ম হয় এভাবে করে। তো এই যে দেখো কোনটা, তাহলে আলটিমেটলি আমরা দেখলাম সালফার যে ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইডটা কি করে এখানে তোমার ও অ্যাসিড বৃষ্টি ঘটায়, অর্থাৎ তার থেকে পরবর্তীতে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারা যায়। তো এজন্য আমরা কি বলবো যে ও ভাইয়া অ্যাসিড বৃষ্টি ঘটায়। ওকে, নিচের কোনটি উভধর্মী যৌগ? কি বলছে? উভধর্মী। হ্যাঁ, তো উভধর্মী যৌগ যেমন একদম ভেরি কমন আমাদের একটাই উভধর্মী। উভধর্মী মানে কি? যার মধ্যে যে অ্যাসিড হিসেবে কাজ করবে আবার বেস মানে ক্ষার হিসেবে, তার মানে অম্ল এবং ক্ষার দুই ভাবেই সে কাজ করবে। কিভাবে দেখো, অম্ল এবং ক্ষার দুই ভাবেই যে কাজ করবে তাকে আমরা কি বলবো? উভধর্মী যৌগ। তাকে কি বলবো? উভধর্মী যৌগ। ঠিক আছে, অম্ল এবং ক্ষার। তাহলে এই যে এইখানে দেখো দুইটা এরকম, এটা কি দেখো উভধর্মী, তার মানে এখানে দুই ভাবে সে কাজ করতেছে, এখানে দুই ভাবে কাজ করতেছে। যে তোমার হচ্ছে কি বলতো, এখানে ও উভধর্মী এবং অম্লধর্মী, মানে অ্যাসিড হিসেবেও কাজ, সরি অ্যাসিড হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে, এজন্য উভধর্মী। আচ্ছা গেল পানি, এটা আমরা খুব কমনলি জানি। মানব দেহে ভেরি ইম্পর্টেন্ট এই টপিকগুলা থেকে, যে কোন ধাতুর জন্য কি সমস্যা হয় মানব দেহে, বা এদের প্রভাবটা কি, ক্ষতিকর প্রভাবটা কি, এগুলো থেকে দেখো মানব দেহে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিনের উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। কি বলছে? আমার মানব দেহে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিনের উৎপাদন বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ হিমোগ্লোবিনে আয়রন শোষণে বাধা দেয়, লৌহ শোষণে বাধা দেয়। তো লৌহ মানে আয়রন যদি শোষিত না হয় তাহলে আমার হিমোগ্লোবিন তৈরি কম হবে। সো ফাইনালি এখান থেকে কি হয়, এটা থেকে বলা হচ্ছে যে এটা বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, এই কথাটা বলা হয়। ওকে, সবাই ভাইয়া বুঝতে পারছো? কোন প্রবলেম হলে অবশ্যই ভাইকে জানাবা। ওকে, এটা তাহলে বুঝছো। ওকে, তাহলে এটা গেল। তাহলে এখান থেকে আমরা এটার অ্যান্সার কি? ক্রোমিয়াম। এটার অ্যান্সার কি বলতো ভাইয়া? ক্রোমিয়াম। এটার অ্যান্সার কি? ক্রোমিয়াম। ওকে গুড। তোমরা অনেকে কি এটা ক্যাডমিয়াম বলতেছো? না না, এটা কি? ক্রোমিয়াম। ক্রোমিয়াম। ওকে, তোমরা কোনটার অ্যান্সার দিচ্ছ? আই ডোন্ট নো। ক্যাডমিয়াম না, ক্রোমিয়াম ধাতু এটাতে বাধা দেয়। ঠিক আছে, লৌহ শোষণে, হিমোগ্লোবিনের লৌহ শোষণে বাধা দেয় কে? ক্রোমিয়াম ধাতু। ওকে, আচ্ছা ওকে ফাইন। ওকে ইয়েস, ক্রোমিয়াম তোমরা দেখো ওখানে তোমাদের ইয়েতে আছে। তোমাদের বইয়ে ইয়েটা ছিল, ক্রোমিয়ামেরটা ছিল। ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম কি তোমাদের এটাতে ছিল? ক্রোমিয়াম লৌহ হিমোগ্লোবিনের উৎপাদন বাধাগ্রস্ত করে কোন ধাতুর আধিক্যে? এটা ক্রোমিয়াম ছিল যে লৌহ শোষণে, বাট ওকে ক্রোমিয়াম ছিল। দেখো তোমাদের ক্যাডমিয়াম তো ওখানে থাকার ইয়ে ছিল না। ক্যাডমিয়াম তো তোমার ফুসফুসে ইটাই রোগ করে, ফুসফুসে ক্যান্সার, প্রোস্টেটের ক্যান্সার, এগুলো কিডনি নষ্ট করে, এগুলো হচ্ছে ক্যাডমিয়ামে ছিল। ওকে দেখো, তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন মানব দেহে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদন? তাহলে এটা ছিল ক্রোমিয়াম। যেমন আমরা আর্সেনিক কি পড়ছি, দেখো আর্সেনিক
এই আর্সেনিকের জন্য পায়ের তলায় কিছু কালো কালো স্পট হয়, ঠিক আছে, কালো কালো স্পট হয়। তো এই যে পায়ের তলায় কালো কালো স্পট হয়, এটার জন্য কি বলে? এটাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলে। কি বলে? ব্ল্যাক ফুট ডিজিজ। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা, এটা কিসের জন্য হয়? আর্সেনিকের জন্য হয়। আবার ক্যাডমিয়ামের জন্য কি কি রোগ হয় দেখো তো। ক্যাডমিয়ামের জন্য এই যে অস্থি দুর্বল হয়, এটাকে বলে ইটাই রোগ, ঠিক আছে। তারপরে ওর জন্য এখানে প্রোস্টেট ক্যান্সার, এই যে ছেলেদের, পুরুষের প্রোস্টেট ক্যান্সার হয়, ঠিক আছে, প্রোস্টেট ক্যান্সার হয়। তারপরে কিডনি নষ্ট করে এই ক্যাডমিয়াম। কি করে? ক্যাডমিয়াম কিডনি নষ্ট করে। ওকে, এইভাবে করে প্রত্যেকটা ধাতুর যে কমন খারাপ দিকগুলো, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে আসো আমরা এখান থেকে একটু দেখি কি বলছে। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 এটিএম চাপে একটি গ্যাসের ঘনত্ব 2.25 গ্রাম পার লিটার আণবিক ভর। এখানে একটু হবে, এটা যদি তোমার এটা 0.8 এটিএম হবে। হ্যাঁ, এটা কি হবে? 0.8 এটিএম। কত? 0.8 এটিএম, 0.8 এটিএম, এটা দাও। আচ্ছা, এখন এই যে তোমাকে এখানে ঘনত্ব আছে, তাপমাত্রা আছে, চাপ দেওয়া আছে, বলছে আণবিক ভর। তো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, ডি, এই যে পরিবেশ শোষণ, জানো? ডি ইজ ইকুয়াল টু পি এম ডিভাইডেড বাই আর টি, পড়েছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলবো? এম ইজ ইকুয়াল টু ডি আর টি ডিভাইডেড বাই কি? পি ডিভাইডেড বাই পি। ওকে, ফাইন। তাহলে এইখান থেকে তোমার কি আসবে? ডি, ডেনসিটি। তাহলে ডেনসিটি কত? 2.25। কত? 2.25 ইন্টু আর। আর এর মান কত? এখানে আর এর মান কত? 0.082 জুল পার কেলভিন, মানে লিটার অ্যাটমসফেরিক এককে। তাহলে এখানে কত হবে? 0.082। এগুলো পড়েছো তোমরা, এগুলো বেসিক জানার কথা। তাপমাত্রা টি, টেম্পারেচার 18 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিলে কত হবে বলো তো? 273 প্লাস 18 ইজ ইকুয়াল টু 291 কেলভিন। কত? 291 কেলভিন। তাহলে এটা ইন্টু 291 কেলভিন, ঠিক আছে। আর পি, এই যে দেখো এবার চাপটা কত এখানে আছে? 0.8, 0.8। তো এতটুকু পর্যন্ত হলো। এবার এটাকে তুমি ক্যালকুলেট করো, এটাকে তুমি ক্যালকুলেট করবা, দেখবা তোমার এখানে 67.11 এরকম আসবে, ঠিক আছে। এটা ওকে, এটা দেখো, তাহলে এই যে 67.11, তাহলে আমার অ্যান্সার কি? এটা, দেখছো? এইভাবে করে আমার এই ম্যাথটা করে ফেলবো আমরা, এইভাবে করে আমরা ম্যাথটা করে ফেলবো। আচ্ছা, তারপরে আসি, বায়ুতে H2S হাইড্রোজেন সালফাইড কত ppm মানুষের জন্য প্রাণঘাতী? বায়ুতে হাইড্রোজেন সালফাইড, এটা একদম মুখস্থ উত্তর, মুখস্থ। তাহলে কত? এটা আমরা জানি হাইড্রোজেন সালফাইড 50 ppm প্রাণঘাতী হতে পারে। কত? 50 ppm তোমার প্রাণঘাতী হয়। কত ppm? 50 ppm প্রাণঘাতী। এটা একদম মুখস্থ, এগুলা তোমাদেরকে ক্লাসের মধ্যে আমরা একদম ডিটেলসে পড়াবো, মানে বলবো যে এটা আসতে পারে। ওকে ওকে, বর্জ্যপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাস সক্রিয় হয়? বর্জ্যপাতের সময় একটা ভেরি কমন প্রশ্ন, যে বর্জ্যপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাস সক্রিয় হয়, ঠিক আছে। বজ্রপাত মানে বজ্রপাতে কি হয়? বজ্রপাতে তোমার এই যে নাইট্রোজেন, হ্যাঁ, কি গ্যাস? নাইট্রোজেন গ্যাসটা সক্রিয়। নাইট্রোজেন গ্যাস বজ্রপাতের সময় আমরা জানি 3000 ডিগ্রি সেলসিয়াস হয়। কত ডিগ্রি? 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়। এই টেম্পারেচারে কি হয়? এই নাইট্রোজেনটাকে সে ভেঙে ফেলে। নাইট্রোজেনের যে ট্রিপল বন্ডটা থাকে, এই ট্রিপল বন্ডটা ভেঙে যায়। তো এটাই বলা হচ্ছে যে বজ্রপাতের এই তাপমাত্রা, অনেক তাপমাত্রা হবে না বজ্রপাতে, তখন নাইট্রোজেন গ্যাসটা সক্রিয় হয়। পরবর্তীতে এই নাইট্রোজেন গ্যাসটা ভেঙে এসে অক্সিজেনের সাথে মিলে নাইট্রোজেন ডাই অক্সাইড হয়, সেখান থেকে সে পরবর্তীতে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? নাইট্রিক অ্যাসিড তৈরি করে। ওকে, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান?
এটা খেয়াল রাখবা, ব্যাপন হারটা কিসের সাথে নির্ভর করতেছিল? আমরা এরকম পড়েছিলাম গ্রাহামের সূত্র, মনে আছে? গ্রাহামের সূত্র কি? হ্যাঁ, কিসের উপরে নির্ভর করে? ওর আণবিক ভরের উপরে নির্ভর করে, তাই না? তার মানে ব্যাপন হার ওর আণবিক ভরের উপরে নির্ভর করতেছে। এখন তোমাকে বলছে কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান, মানে সমান ব্যাপন হার কার হবে? যাদের আণবিক ভর সমান। কি বলছি? যাদের আণবিক ভর সমান, হ্যাঁ, যাদের আণবিক ভর সমান তাদেরই হবে, তাই না? ওকে, তাহলে এখন তোমাকে এখান থেকে কি ক্যালকুলেট করবা ভাইয়া? তুমি ক্যালকুলেট করবা যে দেখি তো তাহলে আণবিক ভর কার কার কত। আচ্ছা, একটু হিসেব করলে হবে। অক্সিজেনের কত বলো তো? অক্সিজেনের আমরা দেখি 32, তাই না? 16 দোকানে 32 অক্সিজেন। আচ্ছা, এটার কত হবে? কার্বনের কত? 12, 12 দোকানে 24, 24 আর হাইড্রোজেনের এখানে 1 আর 4, তাহলে 4 একে 4, 24 আর না সরি তোমার হচ্ছে, হ্যাঁ 24 আর 4 কত? 28। তাহলে তো মিললো না, দুইটা সেম হয়েছে, হয় নাই, এটা বাদ। ওকে, কার্বন মনোক্সাইড অক্সিজেন, তাহলে কার্বন মনোক্সাইড অক্সিজেন এটা কত? 32, এটা কত? 12, 16 তোমার হচ্ছে 28, হয় নাই, এটাও বাদ। নাইট্রোজেন 28, অক্সিজেন 32, এটাও বাদ, হচ্ছে না। এরপরে থাকে কি দেখো, নাইট্রোজেন 28, কার্বন মনোক্সাইড কত? নাইট্রোজেন 28, কার্বন মনোক্সাইড এটা হচ্ছে তোমার 28, তাহলে সেম, তাহলে আমার অ্যান্সারটা কি? আমার অ্যান্সার হচ্ছে এইটা, ডি। রাইট, অ্যান্সার কি? ডি। ভেরি গুড। ওকে, এবার আসো এনটিপিতে 2.24 লিটার গ্যাসে কার্বন মনোক্সাইড মলিকিউলস কয়টি থাকে? এনটিপিতে নরমাল টেম্পারেচার প্রেসারে তোমার বলছে 2.24 লিটার গ্যাসে কার্বন ডাইঅক্সাইড মলিকিউল কতগুলা থাকবে। আচ্ছা, আমরা নরমালি কি জানি বলো তো? 22.4 লিটারে অ্যাভোগাদ্রো সংখ্যক মলিকিউল থাকে, তাই না? অ্যাভোগাদ্রো এই লিটারে স্ট্যান্ডার্ড টেম্পারেচারে, নরমাল টেম্পারেচার প্রেসারে এই লিটারে আমরা জানি ওর অ্যাভোগাদ্রো সংখ্যক থাকে, তাই না? 6.02 × 10⁻23। এখন আমাকে বলছে একে তাহলে কত হবে? 1, এবং বলছে এখানে কত? 2.24 লিটার, 2.24 লিটারে কত? তাহলে আমি যদি এখানে ক্যালকুলেট করি তাহলে দেখো এটা এভাবে লেখা যায় না, 6.02 × 10⁻23। ওকে, এটা কি নিচে চলে যাবে? 22.4 × 2.24, এটা তো উপরে ঐকিক নিয়ম, নরমাল। এটা হওয়ার পরে এখন তাহলে এখানে আমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি কি পাবে? 2.24 আর 22.4, 10। কত? 10। কেন ভাই? এই পয়েন্ট উঠায় দাও, পয়েন্ট ওই যে নরমাল অঙ্কের মতো পয়েন্ট উঠায় দাও, পয়েন্ট উঠায় দাও, ঠিক আছে? তাহলে এখানে পয়েন্টের পরে 2টা ঘর, এখানে পয়েন্টের পরে 1টা ঘর, তাহলে এখানে 2টা ঘরের জন্য এখানে 100, এখানে 1টা ঘর, পয়েন্টের পরে একটা সংখ্যা, তাই উপরে 10। 10 আর 100কে কাটো, তাহলে কত হয়? নিচে 10 থাকে, ব্যাপারটা এরকম। আচ্ছা, কারণ তোমাদের তো ক্যালকুলেটর নেই, তাহলে 10, তাহলে 10 আর এখানে, তাহলে এখানে নিচে একটা 10 আছে আর এখানে 10⁻23, তাহলে একটা 10 মাইনাস হয়ে যাবে না? এখানে নিচে একটা 10, তাহলে ওরা যদি ভাগ দাও ওর একটা 10 কমবে, তাহলে কি থাকে ওর? 6.02 × 10⁻22, রাইট? একটা 10 কমে গেছে, 23 ছিল, একটা 10 কমে গেছে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, 6.023 × 10⁻22। ওকে, আচ্ছা এরপরে আসো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? হ্যাঁ, তাপগতিবিদ্যা, আচ্ছা তাপগতিবিদ্যা এটা ফিজিক্সের একটা প্রশ্ন, ভুলে চলে আসছে, এটা বাদ দাও। ঠিক আছে, এটা বাদ। শুকনো ড্রাই হাইড্রোজেন গ্যাসের চাপ কত? ড্রাই হাইড্রোজেন, এটা মুখস্থ মান ডিরেক্টলি। ড্রাই হাইড্রোজেন গ্যাসের চাপ কত? এটা হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। কত? 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের চাপ, শুকানো হাইড্রোজেন গ্যাসের চাপ, এটা মুখস্থ বইয়ে আছে। হাইড্রোকার্বন জ্বালানি এবং কয়লার অসম্পূর্ণ দহন থেকে কোন গ্যাস উৎপাদিত হয়? তাহলে দেখো একটা কথা আমরা মনে রাখবো, এই যে অসম্পূর্ণ দহনের কথা যখন বলে, অসম্পূর্ণ দহন হলে এই যে কার্বন মানে জ্বালানির অসম্পূর্ণ দহন হলে কার্বন মনোঅক্সাইড হয়। আর যদি বলতো সম্পূর্ণ দহন হয়েছে, মানে একদম কমপ্লিট হয়েছে সম্পূর্ণ দহন, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হতো বলতো? কার্বন ডাই অক্সাইড।
বুঝা গেছে? তখন কি তৈরি হতো? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে আমাকে যখন বলছে অসম্পূর্ণ দহন, আমি কি বলবো? কার্বন মনোঅক্সাইড। আমি কি বলবো? কার্বন মনোঅক্সাইড। বুঝছো? ওকে, এটা তো পারবা, রাইট? ওকে, সি হবে অ্যান্সার। আচ্ছা, নিম্নলিখিত কোন গ্যাস ফটোকেমিক্যাল ধোঁয়ার স্মগ জন্য দায়ী নয়? দায়ী নয়, হ্যাঁ বলতো, ফটোকেমিক্যাল স্মগের জন্য দায়ী নয় কোনটা? কোনটা দায়ী নয়? দেখো, ফটোকেমিক্যাল স্মগ মানে এটা স্মগ কেন বল? এটা একটু কুয়াশার মতো দেখায়, এরকম কিছু ধোঁয়া যেটা দেখতে অনেকটা কুয়াশার মতো হয়, এই জন্য নাম হয়ে গেছে স্মোক প্লাস ফগ, স্মোক। এখন দেখো, ফটোকেমিক্যাল স্মগ, এই যে ধোঁয়ার এখানে কি কি থাকে? এখানে নরমালি থাকে NO2, ঠিক আছে, তারপরে হচ্ছে ওজোন, বিভিন্ন হাইড্রোকার্বন, এগুলো থাকে। NO2 O3 ওজোন, তারপরে হাইড্রোকার্বন। তাহলে থাকে না কি ভাইয়া? কেন হচ্ছে এই সিএফসি। সিএফসি কিন্তু এই ফটোকেমিক্যাল স্মোগের অংশ না, ফটোকেমিক্যাল স্মোগের অংশ ও না। ঠিক আছে, আচ্ছা, নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? আচ্ছা, এটা তো অলরেডি হয়ে গেছে, এটা তো বলছি। আচ্ছা, এবারটা দেখো, কোন গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? বাতাসের সবচেয়ে বেশি, ধরো আমাদের বায়ুমণ্ডলে কোন গ্যাসটা সবচেয়ে, এটা কিন্তু তোমাদের বইয়ে আছে, এটা আমরা শুরুতেই ক্লাসের শুরুতেই পড়াই, যে নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে। কত? 78.02 এরকম থাকে। অক্সিজেন থাকে কত? 20.95% এরকম থাকে। নাইট্রোজেনটা সবচেয়ে বেশি, অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইড বলা হয় এক এক জায়গায় এক এক রকম, 0.03 অথবা 0.4 এইভাবে বলা হয়, 0.3 অথবা 0.4। তাহলে এই পার্সেন্টেজে থাকে, তাহলে সবচেয়ে বেশি কোনটা? নাইট্রোজেন, 78.0। আমাকে যদি বলে সবচেয়ে বেশি কোনটা, আমি বলবো হ্যাঁ নাইট্রোজেন। তাহলে বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস? সেটা হচ্ছে ভাই নাইট্রোজেন। ওকে, এরপরে দেখো আর্সেনিকের, এগুলো তোমাদের অনেক আসে, আর্সেনিকের নিরাপদ মাত্রা কার? আর্সেনিক, ঠিক আছে, আর্সেনিকের নিরাপদ মাত্রা মানে কতটুকু রাখা, মানে এর চেয়ে বেশি রাখা খারাপ, ক্ষতিকর। তো নিরাপদ লেভেলটা কতটুকু পর্যন্ত? তো এটা বলা হয় নিরাপদ লেভেল হচ্ছে 0.01, কত? 0.01 মিলিগ্রাম পার লিটার, 0.01 মিলিগ্রাম পার লিটার। ওকে, তো এরপরে তোমার কি হয় দেখো, এই যে আর্সেনিকের নিরাপদ মাত্রা 0.01 মিলিগ্রাম পার লিটার, যদি বলে সহনীয় মাত্রাটা কত? সহনীয় মাত্রা মানে যতটুকু পর্যন্ত একদম সহ্য করা যাবে, সহনীয় মাত্রাটা কত? সহনীয় মাত্রা বলা হয় 0.05 মিলিগ্রাম পার লিটার। কত? 0.05 মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে সহনীয় মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা সহনীয় মাত্রাটা মাথায় রাখবো অবশ্যই, যে কোনটা। তাহলে আমাদের মেডিকেলে কিন্তু ভাইয়া এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসে, যে এটার সহনীয় মাত্রা কত, এটার ইয়েটা কত, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, ওকে, এবার আসুন কি বলছেন, নিচের কোন পদ্ধতি পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না? স্থায়ী ক্ষরতা, ক্ষরতা মানে হার্ডনেস, পানি যে ক্ষর হয়ে যায়, মানে পানির এটা দুই রকম ভাবে হয়। একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, যেটা হয়তো একটু ফুটালে ঠিক হয়ে যায়, আর একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, যেটা হচ্ছে সহজে যায় না, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা নরমাল করা হয়। তো এই যে নিচের কোন পদ্ধতি পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না? তো নরমালি আমরা এই ফুটন্তকরণ, এটা আমরা কিসে ব্যবহার করি? মানে আগুন, মানে ইয়েতে চুলায় দিয়ে একটু ফুটাই, হ্যাঁ, পানি ফুটানোর মতো। এটা আমরা অস্থায়ী, কোন অবস্থায় দেখো, এটা আমরা অস্থায়ী যে ক্ষরতা, সেটার জন্য আমরা এটা ব্যবহার করি। তো ফুটন্তকরণ হচ্ছে অস্থায়ী ক্ষরতা দূর করার জন্য। তো এখানে আমাকে বলছে স্থায়ী ক্ষরতা দূর করার ব্যবহার যায় না, তাহলে আমার অ্যান্সার কি? এটা ফুটন্তকরণ। ঠিক আছে ভাইয়া, ফুটন্তকরণ। আচ্ছা, তারপরে দেখি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিসে সমৃদ্ধ? তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এটা কিসে সমৃদ্ধ? তো আমাকে যদি বলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিসে সমৃদ্ধ, আমি কি বলবো? এটা
কিসে? মিথেন থাকে। এলপিজি, এখানে কি থাকবে? মিথেন। আমরা যা আমাদের জ্বালানিতে যাই ব্যবহার করি, হ্যাঁ, আমরা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ, যে তোমার এখানে আমরা বিভিন্ন সিলিন্ডার থাকে না, সিলিন্ডার, এগুলোতে কি থাকে? মিথেন থাকে। আমাদের যত বাসায় আমরা গ্যাস ব্যবহার করি এগুলো কি? মিথেন। ঠিক আছে, মিথেন 93 থেকে 98% থাকে মিথেন। ওকে, বিশুদ্ধ পানির পিএইচ কত? বলো, বিশুদ্ধ পানি কি? যেটা একদম বিশুদ্ধ, পিওর, কোনো অম্লতাও নাই, ক্ষারীয় না, এরকম কিছুই না, তাহলে ওর বিশুদ্ধ পানির পিএইচ কত হবে? একদম মাঝখানে 7, মানে প্রশম। মানে কি? প্রশম। তাহলে আমরা যখন বলি বিশুদ্ধ পানি, তাহলে এটা কি? প্রশম, রাইট? ওকে, নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? ভারী ধাতুর উদাহরণ না কোনটা? ভারী ধাতু কারা কারা? মার্কারি, হ্যাঁ, মার্কারি, তারপরে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, জিঙ্ক, মানে গোল্ড, সরি গোল্ড, এগুলো কি? ভারী ধাতু, এগুলো একটু ভারী। তো কম ভারী কোনটা? এই যে জিঙ্ক, দেখো জিঙ্ক কত? জিঙ্কের পারমাণবিক ভর কত জানো? 30। পারমাণবিক সংখ্যা 30, তাহলে ওর ভর এরকম 60+ এরকম ছিল। তো এই যে ওর, আর বাকিদের কিন্তু পারমাণবিক ভরই অনেক বেশি, অনেক বেশি। তো এরা হচ্ছে ভারী ধাতু। এই যে মার্কারি, ক্যাডমিয়াম, গোল্ড, এটা কিন্তু ভারী ধাতু, শক্ত। কিন্তু জিঙ্কটা হচ্ছে ভারী ধাতু না, জিঙ্ক এতটা ভারী ধাতু না। তাহলে আমাকে যদি বলে ভারী ধাতু নয় কোনটা? জিঙ্ক। তোমাদের বইয়ে দেখবা আছে ভারী ধাতুর মধ্যে এই যে মার্কারি, ক্যাডমিয়াম, এরকম। আর আমরা যেগুলো বলি যে ধরো জিঙ্ক, কপার, হ্যাঁ, এগুলো কি? এগুলো এত ভারী ধাতু না, এদের বিষাক্ততা কম। ঠিক আছে, এদের বিষাক্ততা কম। ওকে, নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে? বলো এটা দেখি। নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে? বলতে পারবে এটা? ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা, মানে একটা আদর্শ গ্যাসের যে কোনো কিছু কিসের উপর নির্ভর করছে? কিসের উপর নির্ভর করবে? গ্যাস, আদর্শ গ্যাসের এগুলোর কথা বললেই তাপমাত্রার উপর নির্ভর করে। কিসের উপরে? এই যে আদর্শ গ্যাসের ক্ষমতাটা, ওর তাপমাত্রা। যেমন তাপমাত্রা বাড়লে গ্যাসের গতিশক্তি বাড়বে, তাই না? গ্যাসের গতিশক্তি বাড়বে, অণুগুলা দূরে দূরে যাবে। তার মানে এই তাপমাত্রার সাথে এর অনেক সম্পর্ক জড়িত আছে। তো এই জন্য আমাদের যদি বলে কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, আমি বলবো তাপমাত্রা। আচ্ছা, তারপরে দেখি, ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে? বলো যা। হ্যাঁ, পুনরায় ফিরে আসে কোনটাতে বাধা পেয়ে পুনরায় ফিরে আসে? জানো কোনটাতে বাধা পেয়ে পুনরায় ফিরে আসে? এটা হচ্ছে ভাইয়া আয়োনোস্ফিয়ারে। তাহলে কোথায়? এই যে এটা ভালো করে মনে রাখবা, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বাধা পেয়ে পুনরায় ফিরে আসে? ভাইয়া এটা হচ্ছে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার থেকে এটা আসে। কোথা থেকে আসে? আয়োনোস্ফিয়ার থেকে এটা আসে। এগুলো সবই দেখো, এগুলো কিন্তু জ্ঞানমূলক। তুমি দেখছো কেমিস্ট্রির অনেক প্রশ্ন থাকে জ্ঞানমূলক, ডিরেক্ট ডিরেক্ট, এখানে বুঝার কিছু না, কিছু থাকে বুঝবা, বুঝতে হবে, বুঝে বুঝে ওগুলো জানতে হবে। আচ্ছা দেখো, কোন একটি নমুনা পানির বিওডি 3 মিলিগ্রাম হলে নমুনা পানিটির সম্পর্কে কোনটি সঠিক? এটাও তোমাদের বইয়ে একটা ছক আছে। বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা কত হলে? যেমন 1 যদি হয় তাহলে এটা খুবই ভালো, কিন্তু যদি যখন বলছে 3, তার মানে কি এটা মোটামুটি ভালো। আরো যত বাড়তে থাকবে বিওডির মান, যত বাড়বে তত সেটা খারাপের দিকে যাবে, তত সেটা কি খারাপের দিকে যাবে। বুঝতে পারছো? যেমন খুব দূষণ মাত্রা, এটা হচ্ছে 10 যদি চলে যায় তাহলে খুবই খারাপ। তো এরকম করে লেভেলিং করা আছে তোমাদের বইয়ে, এগুলো একটা ছকের মধ্যে 5টা ক্যাটাগরি দেওয়া আছে। তো এর মধ্যে এই যে দেখো, এটা আসছিল একবার যে বিওডির মান 3 মিলিগ্রাম পার লিটার হলে এটা কি? এটা মোটামুটি ভালো, মিডিয়াম, মাঝারি। আর 1 to 2 যদি বলে খুবই ভালো, খুবই ভালো কখন? যদি এটা 1 থেকে 2 হইতো তাহলে এটা খুবই ভালো। ওকে, তাহলে এটা হয়েছে। সবাই পরিবেশ রসায়ন কি দেখছো? পারবা না? বলো।
বলো। গুড, ওকে, তাহলে আমরা এটা মোটামুটি পারবো, রাইট? এবার আসো, ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন করা যায়? ডাউ প্রণালীতে আমার নিচের কোনটা উৎপন্ন করা যাবে? ডাউ, আমরা জানি ডাউ পদ্ধতি, কিউমিন ফেনল, কিউমিন পদ্ধতি, এগুলোর মাধ্যমে আমরা ফেনলকে তৈরি করি। কি তৈরি করি? ফেনল। ঠিক আছে, তাহলে কি তৈরি করব? ফেনল। তাহলে ফেনলের জন্য আমাদের এই কমন একটা প্রসেস ফেনল, ডাউ পদ্ধতি। ঠিক আছে, ফেনলে। তাহলে এই যে ফেনল, এখন আমরা কথা বলতেছি ফেনল নিয়ে, এই ফেনলের যে ডাউ পদ্ধতিতে যে আমার ফেনল তৈরি হবে, এই ডাউ পদ্ধতির মাধ্যমে এখানে আমার কোন ইয়েটা ব্যবহার করা হয়? ক্যাটালিস্ট, আয়রন। কি? আয়রন। তাহলে ফেনলের এখানে আমার কি ব্যবহার করা হয়? আয়রন ব্যবহার করা হয়। ঠিক আছে, কি ব্যবহার করা হয়? আয়রন। তাহলে এটা হচ্ছে ফেনল, ফেনলে আয়রন ব্যবহার করা হয়। নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? কি বলছে? নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? ওকে, তো আমি দেখি কি বলছে। নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হবে? পচা মাছে গন্ধ হয় কিসের জন্য? অ্যামিনের জন্য। পচা মাছে কিসের জন্য গন্ধ হয়? অ্যামিনের জন্য ভাইয়া পচা মাছে গন্ধ হয়। যেমন তোমার হচ্ছে মিথাইলামিন, ফিনাইলামিন, বিভিন্ন অ্যামিন থাকে। ফিনাইলামিন যেমন সালফার ড্রাগ তৈরিতে ফিনাইলামিন ব্যবহৃত হয়। ঠিক আছে, পচা মাছে ওইখানে তোমার মিথাইলামিনের গন্ধ, মিথাইলামিনের জন্য পচা মাছের গন্ধ। তাহলে মূলত যৌগটা কি? অ্যামিন যৌগ। তাহলে অ্যামিন যৌগের বিভিন্ন অ্যামিন বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায়। যেমন বললাম পচা মাছের গন্ধে কোন অ্যামিন পাওয়া যায়? মিথাইলামিন। কোন অ্যামিন? মিথাইল অ্যামিন পাবো। কোন অ্যামিন পাবো? মিথাইল অ্যামিন পাবো। ওকে, বুঝছো? ওকে, এরপরে দেখো, নিচের কোন মূলকটি বেনজিন বলয় অর্থপ্যারা নির্দেশক? দেখছো, বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক কে কে? বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক। তাহলে এই যে বেনজিন বলয় অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা, যারা অর্থ আর প্যারা পজিশনে বেনজিন বলয় বসায়, এগুলো কারা? এই যে তোমার যতগুলা CH2, এটা আছে NH2, এগুলো কি? এই যে যাদের সাথে এই যে যৌগগুলা, এরা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। হ্যাঁ, অর্থ প্যারা নির্দেশক। তাহলে এই যে এখানে আমার CH2, আর এই যে এখানে তুমি দেখতেছো নাইট্রো, অ্যালডিহাইড, সায়ানাইড, এই মৌলগুলো এরা কি? এরা হচ্ছে সব মেটা নির্দেশক। এরা মেটা পজিশনে বসায়। কি বসায়? মেটা পজিশনে এরা বসায়। তাহলে এরা হচ্ছে মেটা নির্দেশক, আর অর্থ প্যারা নির্দেশক হচ্ছে, ঠিক আছে, এদের এখানে এক্সট্রা ইলেকট্রন থাকবে। যাদের কাছে এক্সট্রা ইলেকট্রন থাকবে, এটা খেয়াল রাখবো, অতিরিক্ত ইলেকট্রন আসছে, তারা কিন্তু অর্থ প্যারা নির্দেশক। আর যাদের মধ্যে ইলেকট্রনের কিছুটা ঘাটতি থাকে, তারা মেটা নির্দেশক হয়। ইলেকট্রনের কিছুটা ঘাটতি থাকলে এটা এরা মেটা নির্দেশক হয়। ওকে, ডেটলের মূল উপাদান কি? ডিরেক্ট জ্ঞানমূলক প্রশ্ন। ডেটলের মূল উপাদান কি? এখানে অনেকগুলো উপাদান থাকে, আইসোপ্রোপাইল অ্যালকোহল, তবে মূল উপাদানটা কি? সেটা হচ্ছে ক্লোরোজাইলেনল। কি বলে? ক্লোরোজাইলেনল। ঠিক আছে, এটা বলছে। তাহলে আমার এখানে কি? ক্লোরোজাইলেনল। এইটাই ক্লোরোজাইলেনল। বুঝা গেল? ক্লোরোজাইলেনল। তাহলে ডেটলের মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলেনল। ওকে, ওকে, ক্লোরোজাইলেনল, এটা পারবা, এটা একদম ইজি। এটা মানে ডিরেক্ট ডেটল থেকে এই টাইপের উপাদানগুলো থেকে প্রধান উপাদান এগুলো আসে। নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ? নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন নাই। তো এখানে দেখো, আমরা নাইট্রোজেন যুক্ত কিছু পদার্থ পড়ি, যে ক্রিটিনিন, তারপরে হচ্ছে যে তোমার
অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে তো তোমরা দেখছো অ্যামোনিয়া তো নাইট্রোজেন আছেই। হ্যাঁ, ক্রিটিনিন তো ওই যে বায়োলজিতেও পড়ছো যে বর্জ্য পদার্থে এখানে ক্রিটিনিন, এটা তো নাইট্রোজেন থাকবে। ইউরিয়া তো আমরা জানি, ইউরিয়ার সংকেত আমরা কেমিস্ট্রিতেও পড়েছি NH2CO NH2, রাইট? তার মানে এইখানেও নাইট্রোজেন আছে। তাহলে নাইট্রোজেন নাই কোথায় ভাইয়া? এই যে ল্যাকটিক অ্যাসিড। তো ল্যাকটিক অ্যাসিডটা কি? ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এরকম CH3CHOH, দেখো OHCOOH এরকম। তাহলে ল্যাকটিক অ্যাসিডটা দেখতে এরকম, বুঝছো? ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো এই ল্যাকটিক অ্যাসিডে OH মূলকও থাকে, কার্বক্সিলিক মূলকও থাকে। ল্যাকটিক অ্যাসিডে কি থাকে? OH মূলক থাকে, কার্বক্সিলিক মূলকও থাকে। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন। দেখো এখানে কোনো নাইট্রোজেন নাই। তাহলে আমাদেরকে এই জন্য কাদের নাইট্রোজেন আছে, কি আছে, এগুলো একটু জানা লাগে। কোনটিতে OH ও কার্বক্সিলিক উভয় কার্যমূলক মূলক? এই তো দেখো, আমি মাত্র বললাম যে OH মানে হাইড্রক্সিল এবং কার্বক্সিলিক মূলক, এই দুইটাই কার কাছে থাকে? তাহলে দুইটাই, এটা দেখো এটা হবে ল্যাকটিক। কি হবে ভাইয়া? ল্যাকটিক অ্যাসিডে। তাহলে আমার ল্যাকটিক অ্যাসিডে উভয় মূলকই বিদ্যমান। ল্যাকটিক অ্যাসিডে উভয় মূলক বিদ্যমান, দুইটাই আছে। ওকে, নেক্সট, ফর্মালডিহাইড এবং পটাশিয়াম একত্রে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? ফর্মালডিহাইড এবং তোমার হচ্ছে এই যে পটাশিয়াম, এদেরকে একত্রে উত্তপ্ত করলে তুমি কি পাবা বলো তো? হ্যাঁ, কি পাবা? ফর্মালডিহাইড এবং পটাশিয়ামকে অ্যালকোহল পাবো। কি পাবো? অ্যালকোহল পাবো। এখন কোন অ্যালকোহল? ফর্মালডিহাইড। তুমি চিন্তা করো, ফর্মালডিহাইড, ঠিক আছে? ফর্মালডিহাইড, এখানে কি একটা কার্বন? একটা কার্বনই তো। এখন তুমি এখান থেকে পটাশিয়াম, হ্যাঁ, তুমি পটাশিয়ামের সাথে যখন ওর বিক্রিয়া করাইলা, এখন তুমি এখান থেকে যে অ্যালকোহল পাবা সেটাও এক কার্বনের অ্যালকোহল, রাইট? এক কার্বনের। তাহলে আমি কি পাবো? মিথাইল অ্যালকোহল পাই। আমরা কি পাই? মিথাইল অ্যালকোহল। তাহলে ফর্মালডিহাইডের সাথে পটাশিয়াম উত্তপ্ত করলে অ্যালকোহল, তাহলে এখানে যেহেতু ফর্মালডিহাইড মানে যেহেতু একটা কার্বন, তাহলে মিথাইল অ্যালকোহল পাবো, মানে মিথানল, যেটাকে আমরা বলি মিথানল। নিচের কোনটি আলোক সক্রিয়? ভেরি কমন এবং একটু বুঝার জিনিস। একটু দেখো, আলোক সক্রিয় কারা হবে? যাদের কাইরাল কার্বন থাকবে। কি থাকবে? কাইরাল কার্বন থাকবে। কাইরাল কার্বন। এখন কাইরাল কার্বন কি ছিল বলো? কাইরাল কার্বন ছিল যাদের চার হাতে, কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক থাকবে, ভিন্ন ভিন্ন যৌগ থাকবে। যাই হোক, এখন এই যে কাইরাল কার্বন, একটা কার্বনের চারপাশে আমি দেখবো এখানে কোনটাতে, কোন যৌগের কার্বনে চার হাতে চারটা ভিন্ন ভিন্ন আছে, এটা দেখবো। আচ্ছা দেখি, প্রথমটায় দেখো, এই যে কার্বন এক হাতে OH আর বাকি তিন হাতে দেখো CH3, তাহলে সেম হয়ে গেল না? এটা বাদ, সেমই তো, সেম হয়ে গেল, আলাদা আলাদা নাই। আচ্ছা এইখানে যদি এটাকে আলোচনা করি, এই জায়গায় দেখো ওর ওর কি আছে? এই কার্বনের এই যৌগটাকে যদি আমি এভাবে ভেঙে দেখি, তার মানে এই কার্বনের, এই যে এই কার্বনটায় এই পাশে CH3 আছে, এই পাশে H আছে, এই পাশে NH2 আছে, আর এই পাশে COOH আছে, রাইট? ওকে, এদিকে যদি তুমি এটাকে চিন্তা করো, এটাকে চিন্তা করলে হবে এই যে কার্বনের এক পাশে হাইড্রোজেন, এই পাশে তো ওর দুই পাশে সেম, এটা হয়ে গেল। এটা তো বাদ, এটাও হবে না, দুই পাশে সেম, ওই দুই পাশে এটা সেম। আচ্ছা এদিকে যদি একটু চিন্তা করি, এটাতে কি? এটাতে আমি যদি দেখি এটার কথা, তাহলে এটাতে কি? এই যে কার্বনের এক পাশে ধরো NO2, এই যে দুইটা হাইড্রোজেন আছে না, তার মানে এক পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, আর এই পাশে ক্লোরিন। তাহলে এই যৌগটাই কি হলো? দেখো এই দুই পাশে কিন্তু সেম হাইড্রোজেন। তাহলে এটা কি কাইরাল কার্বন হবে? না, কারণ কাইরাল কার্বনের জন্য আমার চার হাতে চারটা ভিন্ন কিছু থাকতে হবে। তাহলে আমি দেখলাম আমার কাছে এই অপশনটা বেস্ট অপশন, যেখানে আমি চার রকমের দেখতে পাচ্ছি। তাহলে আমার অ্যান্সার কি? বি। বুঝছো ভাইয়া? এই ব্যাপারগুলো কি তোমরা বুঝো বা ক্লিয়ার হইছো? বি, গুড। এই যে দেখছো, তাহলে এইভাবে মেডিকেলের দেখো একটা বড় সংখ্যক প্রশ্ন কিন্তু তোমার মুখস্থ,
বাট আরেকটা কি জিনিস থাকে যেটা হচ্ছে তুমি চাইলেই তোমার পড়াটা হয়ে যাবে। হ্যাঁ, মানে ওটা একটু বুঝার, হালকা একটু বুঝার, বাট ম্যাক্সে অনেকগুলো থাকবে একদম ডিরেক্ট তোমার জ্ঞানমূলক, মানে একদম বইয়ের লাইন, ওগুলোও পারতে হবে। এবং কিছু জায়গায় একটু নিজেকে একটু বুদ্ধি খাটাতে, একটু বুদ্ধি খাটে, বেশি বুদ্ধিও না, অল্প একটু বুদ্ধি খাটাতে হবে, সেটাও তোমার এখান থেকে হবে। কোন জৈব যৌগে হাইড্রোজেন এটা নাই? কোন জৈব যৌগে এই হাইড্রোজেন নাই? ওকে, বলতে পারবা কোন জৈব যৌগে নাই? দেখি একটু তোমাদের উপরে, বলো তো। কোন জৈব যৌগে হাইড্রোজেন নাই এদের মধ্যে? বলো, কারণ বলতে পারবা? দেখি 37 জন আসছো। এর মধ্যে ডি, সুমাইয়া জান্নাত, হেক্সাক্লোরো বেনজিন। আচ্ছা, কেন বললা হেক্সাক্লোরো বেনজিন? আচ্ছা দেখো তো এইখানে সাইক্লোহেক্সেন, তাহলে সাইক্লোহেক্সেন কি? ছয়টা কার্বন, হেক্সেন মানে কি 6টা কার্বন, তাহলে এরকম নরমাল হেক্সেনের মতো এটা জাস্ট এরকম আছে, ঠিক আছে? এরকম ধরো 6টা আছে, 3 3 6, ধরো এরকম সাইক্লোহেক্সেন, এটা চাকরিক ভাবে আছে, এদের প্রত্যেকের সাথে হাইড্রোজেন আছে, তাহলে এইটাতে আমার হাইড্রোজেন আছে, এটাতে হাইড্রোজেন আছে। ডাইক্লোরোমিথেন মানে কি? CH2Cl2, তাই না? মিথেনে কি নরমাল 4টা হাইড্রোজেন থাকে, এখানে বলছে ডাইক্লোরো, তার মানে 2টা হাইড্রোজেনের জায়গায় 2টা ক্লোরিন, তাহলে এখানেও হাইড্রোজেন আছে। আয়োডোফর্ম আমরা কি বলি? CHI3, তাহলে এখানেও হাইড্রোজেন আছে, আচ্ছা না? CHI3, তাহলে এখানেও হাইড্রোজেন আছে। আমি দেখো লাস্টে হেক্সাক্লোরোবেনজিন। আচ্ছা, বেনজিনে কি থাকে নরমালি? C6H6, এটি তো নরমাল বেনজিন। এখন যদি তোমাকে এভাবে বলে যে হেক্সাক্লোরোবেনজিন, তার মানে কি এই হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন প্রতিস্থাপিত করছে, তার মানে এটা হবে C6Cl6, হেক্সাক্লোরোবেনজিন, মানে 6টা হাইড্রোজেনের জায়গায় কি বসে গেছে? 6টা ক্লোরিন বসে গেছে। তাহলে ওইখানে কি কোনো হাইড্রোজেন আছে? নাই, তাহলে আমার অ্যান্সার কি? হেক্সাক্লোরোবেনজিন। গুড, হ্যাঁ, ভেরি গুড, এই তো বুঝে গেছো, তোমরাই পারো। হ্যাঁ, গুড। এইভাবে করে কিছু আর কি চিন্তা করবা যে কোথায় কোন যোগ। এই জন্য কেমিস্ট্রি মানে ইম্পর্টেন্ট লাইনগুলো বারবার দেখে যাবা, আগের এইচএসসি থাকতে যে কনসেপ্টগুলো পড়ছিল একটু চর্চা রাখবা, এগুলোতেই হয়। তোমার কিন্তু বেশি ডিপে যাইতে হবে না, যে না আমি একদম ডিপে গিয়ে একদম ওইখান থেকে সব জানবো, এরকম না। আচ্ছা দেখো, ইথাইল আয়োডাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখো এখানে বলছে অ্যাকুয়াস, জলীয়। তাহলে এই যে ইথাইল আয়োডাইড, হ্যাঁ মানে এটা একটা অ্যালকাইল হ্যালাইড, ওকে, ইথাইল আয়োডাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হবে? এটার বিক্রিয়ায় আমার হয় এই যে যখনই অ্যাকুয়াস দিবা তখন অ্যালকোহল হবে, আর যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড তুমি অ্যালকোহলটা দিবা, এইরকম ওর সাথে ধরো অ্যালকোহলিকটা দিলা, তখন তোমার অ্যালকিন তৈরি হবে, ঠিক আছে? অ্যালকিন তৈরি হবে। আর যদি এই অ্যাকুয়াসের সাথে যদি বিক্রিয়া করাও, তাহলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। তাহলে এখানে ইথাইল আছে না, ইথাইল বলছে না, ইথাইলের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ইথানল হবে। কি হবে? ইথানল হবে, ঠিক আছে? আর এই জায়গায় যদি তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিকটা ব্যবহার করতাম, তাহলে আমার ইথিন হইতো। কি হইতো? ইথিন হইতো। ওকে, গুড। তাহলে এইখানে আমরা এই জায়গাটায় কি মনে রাখি? আমরা বলি যে কমনলি একটা কি বলে, এইখানে কি জলীয় দ্রবণ ব্যবহার করতেছ না, তাহলে জল দিলে কি পাবা? নল পাবা। হ্যাঁ, তার মানে অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহল, জল দিলে নল, অ্যালকোনল, জল দিলে নল পাবা, মানে অ্যালকোহল, জল দিলে অ্যালকোহল পাবা। ওকে, এই ব্যাপারটা মাথায় রাখবা। ওকে, ইজি। এবার দেখো কোন যৌগ জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না? জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না ভাইয়া, অ্যালকোহল। কোনটা? এই যে ইথানল ও জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ও কখনোই বিক্রিয়া
করে না। এটা একদম বইয়ের লাইনে আছে, বইয়ের লাইন থেকে তোমাদের হুবহু দিছে। আচ্ছা, CONH কোন শ্রেণীর বন্ধন? এটা বন্ধনে আছে জৈব যৌগের লাস্টের দিকে। তো CONH এই বন্ধনটা হইছে কোথা থেকে? অ্যামিনো অ্যাসিড থেকে। অ্যামিনো অ্যাসিডে কি হয় মনে আছে? এই যে অ্যামিনো অ্যাসিডে এরকম যখন থাকে, একটা অ্যামিনো অ্যাসিড ধরো এইভাবে আছে, আরেকটা অ্যামিনো অ্যাসিড এইখানে, দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি হয় দেখো, এই জায়গায় এই যে দুইটা অ্যামিনো অ্যাসিড, দুইটার মধ্যে যখন জোড়া লাগে তখন কি হয়, এখান থেকে এই যে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়, এখান থেকে একটা OH বের হয়, ওরা মিলে কি হয়, পানি তৈরি করে। ওরা মিলে কি তৈরি করে, পানি তৈরি করে। এখন বাকি থাকে কি এইখানে, এইখানে বাকি থাকলো কি বলতো, এইখানে তাইলে ভাইয়া এই যে এখান থেকে যখন এগুলো চলে আসে, তাহলে এইখান থেকে বাকি থাকে এই যে এরা CONH, তাহলে এদের মধ্যে তখন বন্ধনটা হয়। তাহলে এই যে যখন ওইখান থেকে পানিটা বের হয়ে গেল, তখন এরা দুইজন বন্ধন করে ফেলে। তাহলে এই যে বন্ধনটা দেখো CONH, তাহলে এটা কি বন্ধন? এই বন্ধনটারে কি বলে? দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে যে প্রোটিন তৈরি করে, এই বন্ধনটাকে আমরা কি বলি? এই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। কি বন্ধন এটা? পেপটাইড বন্ধন। ঠিক আছে, এটা হচ্ছে পেপটাইড বন্ধন। এটা কোন বন্ধন? পেপটাইড বন্ধন। ওকে, আচ্ছা গেল। কোন বিক্রিয়ায় দেখো, কোন বিক্রিয়া অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়? অ্যালডিহাইড মূলক কিসে পরিণত হবে? এই যে দেখো, অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হবে। অ্যালডিহাইড মূলকটা কি হবে? মিথিলিন মূলকে পরিণত হবে। তো এই জায়গায় দেখো, এটা আমরা পড়েছিলাম ক্লিমেনসন বিজারণে। ক্লিমেনসন বিজারণ পদ্ধতিতে আমাদের কি হয়, অ্যালডিহাইড মূলকের এই যে মিথিলিন মূলকে পরিণত হয়ে সে অ্যালকেন বানায়। কি বানায়? অ্যালকেন বানায়। এটার সাথে হাইড্রোজেন যুক্ত করে, ক্লিমেনসন বিজারণে আমরা পড়েছিলাম হাইড্রোজেন যুক্ত করে এখান থেকে কার্বনিল মূলকটাকে সরানো হয়। কি হয়? কার্বনিল মূলকটাকে সরানো হয়। তো এই যে কার্বনিল মূলকটাকে সরাই এখানে হাইড্রোজেনকে যুক্ত করা হয়, এটাকে বলে ক্লিমেনসন বিজারণ। তাহলে এইখানে হয় কি, অ্যালডিহাইড মূলক কিসে পরিণত হয়? মিথিলিন, মানে এই যে CH2 এভাবে করে মিথিলিন মূলকে পরিণত হয়। কেন? ওর এই বিক্রিয়ায় ওর এই যে কার্বনিল মূলক, এই যে কার্বনিল মূলক চিনো তো, এটা এই কার্বনিল মূলকটা সরে যায়। তো এই বিক্রিয়াটাকে আমরা বলি কি, ক্লিমেনসন বিজারণ। আর এই বিজারণ, ক্লিমেনসন বিজারণে আমার কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। ওকে, অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটা? অসম্পৃক্ত জৈব যৌগ আমরা যখন তোমার হচ্ছে শনাক্তকরণ করতে যাই, অসম্পৃক্ত জৈব যৌগ মানে কি? আছে কারা কারা? অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইন। এখন ধরো দুইটাই অসম্পৃক্ত, মানে কি, ওর ডাবল বন্ড আর ওর ট্রিপল বন্ড আছে। এখন এই যে অসম্পৃক্ত জৈব যৌগ, এদের ধরো আমি বুঝবো কেমন? আমি একটা পরীক্ষা করব যেটা দিয়ে আমি বুঝবো যে তাদের মধ্যে ডাবল বন্ড আছে। একটা যৌগে ডাবল বন্ড থাকা মানে কি, সেটা অসম্পৃক্ত। তো সেটা আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? এটা আমি বুঝবো হচ্ছে ভাইয়া একটা টেস্টের মাধ্যমে, সেটা হচ্ছে ব্রোমিন টেস্ট। কোন টেস্ট ভাইয়া বলো তো? ব্রোমিন টেস্টের মাধ্যমে বুঝবো। এই ব্রোমিন টেস্ট দিয়ে আমরা এটাকে আলোচনা করব। ওকে, তাহলে ব্রোমিন টেস্ট দিয়ে, এটা হচ্ছে সেই ব্রোমিন টেস্ট। তো এই যে ব্রোমিন টেস্ট দিয়ে আমরা অসম্পৃক্ত পরীক্ষাটা করি। হ্যাঁ, অসম্পৃক্ত। এরপরে বলা হয় যে এটা দিয়ে আমরা অসম্পৃক্ত পরীক্ষা করি, যদি ব্রোমিনের রং চলে যায় তার মানে এটা অসম্পৃক্ত যৌগ। তার মানে কি? অসম্পৃক্ত যৌগ। আর এই যে অ্যালকিন, এটা আমরা কি করি? KMNO4 এই টেস্ট দিয়ে আমরা এটাকে আবার আলাদা পরীক্ষা করি। বেয়ার পরীক্ষা বলা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমরা আবার পরীক্ষা করি এটা অ্যালকিনকে আলাদা করার জন্য। অ্যালকিনকে আলাদা করার জন্য আমরা কি পরীক্ষা করি? বেয়ার টেস্ট, যেখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করি। এই ব্যবহার করে এই পরীক্ষাটাকে কি বলে? বেয়ার টেস্ট। এই আচ্ছা, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা কত? বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা কত? এটা হচ্ছে ভাইয়া 0.139 ন্যানোমিটার। 0.139 ন্যানোমিটার।
আর যদি বলে নরমাল পাই বন্ধনের যে আমরা বলি যে ডাবল বন্ড নরমাল যেটা ধরো অ্যালকিনের যে ডাবল বন্ড, অ্যালকিনের ডাবল বন্ডের দৈর্ঘ্য কত 0.134 ন্যানোমিটার অ্যালকিনের, ঠিক আছে অ্যালকিনের। তাহলে বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য একটু আলাদা। অ্যালকিনের ডাবল বন্ডের দৈর্ঘ্য হচ্ছে তোমার 0.134, বাট বেনজিনের ক্ষেত্রে সেটা 0.139। আবার যদি বলে অ্যালকেনে, মানে ধরো কার্বন সিঙ্গেল, এটার বন্ধন দৈর্ঘ্য কত জানো 0.154 ন্যানোমিটার। আবার যদি কার্বন ট্রিপল এটার দৈর্ঘ্য কত জানো, ট্রিপল বন্ডের দৈর্ঘ্য কত, ট্রিপল বন্ডের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 0.120 ন্যানোমিটার। বুঝছো? এতটুকু এই জিনিস হলো। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই যে কার্বন বন্ধন দৈর্ঘ্য, কার্বন বন্ধন দৈর্ঘ্য এই যে 0.13। নিচের কোনটি কিটো ইনল টটোমারিতা প্রদর্শন করে? কি বলছে? কিটো ইনল, একটু খেয়াল করো, কিটো ইনল টটোমারিতা প্রদর্শন করে। তাহলে এটা কি? কিটো ইনল টটোমারিজম। তো এখানে আমরা বলি টটোমারিজম তোমাদের বইয়ে দেখবে একটাই উদাহরণ আছে, প্রোপানন। এই প্রোপানন থেকে কি হয়, এটা পরবর্তীতে প্রোপিন টু অল, এইটা। তাহলে এই যে বলছে কিটো ইনল, মানে এইটা দেখো, এটা কি কিটো ইনল, ঠিক আছে, কিটো ইনল প্রোপিন টু অল। আচ্ছা, তো প্রোপানন কিটোন থেকে প্রোপিন টু অল, এই যে টটোমারিতা প্রদর্শন করে, এটাকে এই যে প্রোপানন, কোন যৌগটা প্রদর্শন করে? প্রোপানন যৌগ এটা প্রদর্শন করে। এটা মাথায় রাখতে হবে, একদম বইয়ে তোমাদের এটাই আছে, প্রোপানন থেকে প্রোপিন টু অল হয়। সো এটা হচ্ছে আমার টটোমারিজম কি একটা, ওরা তোমার হচ্ছে ভারসাম্য বজায় রাখে। টটোমারিতে কি করে, একটা ভারসাম্য তোমার আলাদা করে ওরা বজায় রাখে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কোন যৌগ অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়? কোন যৌগ অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়? আচ্ছা, অ্যালডোল ঘনীভবন কারা দেয়? আলফা হাইড্রোজেন থাকলে নাকি না থাকলে? বলো তো, আলফা হাইড্রোজেন থাকলে নাকি না থাকলে কোনটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়? বলতে পারবা? আলফা হাইড্রোজেন থাকলে না না থাকলে অ্যালডোল ঘনীভবন কারা দেয়? যাদের আলফা হাইড্রোজেন থাকে। আলফা হাইড্রোজেন মানে কি? আলফা কার্বন মানে কি? আলফা কার্বন তোমরা পড়েছো। আলফা কার্বন মানে কি? কার্যকরী মূলকের পাশের যে কার্বন, এটা কার্যকরী মূলকের পাশের কার্বন। কার্যকরী মূলকের পাশের কার্বনকে আমরা কি বলি? আলফা কার্বন। কার্যকরী মূলকের পাশের কার্বনকে আমরা আলফা কার্বন বলে থাকি, ঠিক আছে, আলফা কার্বন আমরা বলে থাকি। তো এইখানে দেখো, এই যে এদের প্রত্যেকের মধ্যে এই যে এইখানে কি, এটা কার্যকরী মূলক, ওর এখানে একটা আলফা কার্বন আছে, এটা আলফা কার্বন, ওই আলফা কার্বনের সাথে আলফা হাইড্রোজেন আছে, তাহলে তার এটাতে কি হবে? অ্যালডোল ঘনীভবন হবে। আর যদি আলফা হাইড্রোজেন না থাকে, আলফা হাইড্রোজেন না থাকলে সে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় না, সে কি দেয়? ক্যানিজারো বিক্রিয়া দেয়। সে কোন বিক্রিয়া? এগুলো মনে রাখতে হবে, এগুলোই মেডিকেলে আসে, ক্যানিজারো বিক্রিয়া। সে কি দেয়? ক্যানিজারো বিক্রিয়া দেয়, ঠিক আছে, এই কথাটা বলছে। আচ্ছা, কোনটি অপ্রতিসম অ্যালকিন? অপ্রতিসম অ্যালকিন মানে কি ভাইয়া? দেখো তো, অপ্রতিসম মানে হচ্ছে দুই পাশে অসমান, দুই পাশে অসমান মানে সেম না, সমান নাই। ধরো একটা দ্বি বন্ধন আছে, দ্বি বন্ধনে ধরো এই পাশে কার্বন আছে, দিলাম, ওর এই পাশে তোমার হচ্ছে এটা দিলাম, ওকে, এটা দিলাম। তাহলে এখানে দেখো, ধরো ওর ডাবল বন্ডের এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, এই পাশে দুইটা হাইড্রোজেন, এই পাশে দুইটা হাইড্রোজেন, তাহলে এটাকে বলবো প্রতিসম। এটা কি প্রতিসম। আচ্ছা, অপ্রতিসমটা কি হবে? মানে দুইটা আলাদা, ধরো এরকম কার্বন আছে, এইখানে আছে, ফাইন, এইখানেরটা এরকম, এই। এখন তুমি দেখো, এই যে ডাবল বন্ডটা ওকে প্রতিসম হইলো। ধরো এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের এই পাশে একটা কার্বন আর এই পাশে দুইটা কার্বন,
4টা হাইড্রোজেন, তাহলে এটা কি সমান হলো? সমান না। তাহলে এটা কি বলে? অপ্রতিসম অ্যালকিন। কি বলে? অপ্রতিসম অ্যালকিন। তাহলে এই যে এইখানে আমি যদি দেখি অপ্রতিসম অ্যালকিন কোনটা হবে, যে দুই পাশে সমান সমান নাই, দুই পাশে সমান সমান, এইখানে দুই পাশে সমান সমান আছে, এই যে এইটাতে দেখলে, তাই না? দেখো এখানে ডাবল বন্ডের এই পাশে 2টা কার্বন এরকম, আর এখানে 1টা কার্বন, সো এটা অপ্রতিসম অ্যালকেন। অপ্রতিসম অ্যালকেন, রাইট? গুড। আচ্ছা, কোন অঞ্চলে আইআর বর্ণালীর সাহায্যে, এটা ডাইরেক্ট মুখস্থ, আইআর বর্ণালীর সাহায্যে কার্বনিল মূলক শনাক্ত, কার্বনিল মূলকের জন্য আমার এইটা কত 1600 থেকে 1860 এইটা ব্যবহার করা হয়। এগুলো একদম মুখস্থ, এটা একদম মুখস্থ যে কার্বনিল মূলক, এগুলো আমরা পড়ানো মেইন বই পড়ানোর টাইমে তোমাদেরকে পড়াবো, যে দেখবা বইয়ে একরকম ছক আছে যে কোনটা দিয়ে, কোন আইআর বর্ণালী দিয়ে আমরা কোন মূলক শনাক্ত করতে পারি। তো এগুলোর কিছু কিছু রেঞ্জ আছে, কয়েকটা জিনিস পড়া লাগে, যে কার্বনিল মূলক, অ্যালকোহল মূলক, এগুলো থেকে টুকটাক প্রশ্ন আসে, তো ওগুলো তখন পড়া লাগবে। কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান? কোনটা? নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান। তো নাইট্রাইল কি? CN, রাইট? CN। আচ্ছা, তাহলে নাইট্রাইল আমি এখানে চেক করি, এটা তো নাইট্রো, এটা অ্যামিন মূলক, NH2, এটা কি অ্যামিন মূলক? এটা কি? এটা তো CNO আছে, তাহলে এটা তো হচ্ছে না। হ্যাঁ, তাহলে এইটা কি? এটা হচ্ছে ভাইয়া, এটা কি? নাইট্রেট। নাইট্রেট মূলক কি? CN, তাই না? তাহলে এটা দেখলে আমরা বুঝে যাব। এরকম মূলকগুলা, বিভিন্ন মূলক আছে তোমরা জানো, অ্যামাইড, ধরো অ্যামাইড কি? কমন ইয়েগুলো দেখো, CONH2, এটা কি? অ্যামাইড। এটা কি? অ্যামাইড। অ্যামিন তো তোমরা জানো, NH2। তারপরে হচ্ছে যে তোমার কিটোন তো জানো, COC, এগুলো তো খুব কমন। এই ধরনের জিনিসগুলা তোমাদের আসতে পারে, ঠিক আছে? আসতে পারে। আচ্ছা, তারপরে আসি, নিচের কোনটি উত্তপ্ত লোহার উপস্থিতিতে অ্যাসিটিলিন দ্বারা উৎপাদিত হয়? অ্যাসিটিলিন দ্বারা উৎপাদিত হয় উত্তপ্ত লোহা, এইটা তোমাদের বইয়ের লাইন আছে। অ্যাসিটিলিন থেকে, এই যে অ্যাসিটিলিন, এটা অ্যাসিটিলিন মানে কি? মানে ইথাইন, এই যে এই যৌগ, এটার সাথে যখন উত্তপ্ত করা হয় আয়রনের দিয়ে, তো এই অ্যাসিটিলিন থেকে তোমাদের বইয়ে দেখবা আছে হেডলাইন একটা, অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরি হয়। তখন এই যে এইখানে তোমার এই যে অ্যাসিটিলিন, এটা আস্তে আস্তে এখানে কার্বনগুলো ভেঙে ভেঙে ও ফাইনালি এখানে কি তৈরি করে? বেনজিন তৈরি করে। একদম বইয়ের হেডলাইনে এটা আছে। তাহলে আমার এখানে অ্যান্সার কি? বেনজিন। তাহলে অ্যাসিটিলিনকে যদি উত্তপ্ত লোহার উপস্থিতিতে করা হয়, এটা কি হবে? বেনজিন হবে। এটা কি হবে? বেনজিন হবে। আচ্ছা, ডাইনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ডাইনামাইট, ডাইনামাইট তৈরির জন্য আমরা কি করি? TNT ব্যবহার করি। কি ব্যবহার করি? ডাইনামাইট, এটা বম, তাহলে TNT। তাহলে আমার এখানে কি? TNT, নাইট্রোটলুইন, ট্রাইনাইট্রোটলুইন। তাহলে আমাকে যদি বলে ডাইনামাইট তৈরি করতে আমি কি ব্যবহার করব, আমি বলবো নাইট্রোটলুইন। ফর্মালডিহাইড এবং পটাশিয়ামকে, আচ্ছা এটা তো অলরেডি বলছি, হয়ে গেছে, এটা আমরা বলছিলাম, এটা যে মিথাইল অ্যালকোহল পড়াইছি, এটা আসছিল একবার। নিচের কোন রাসায়নিকটির ব্যবহার সঠিক? হ্যাঁ, এটা দেখো কোনটার রাসায়নিক ব্যবহার সঠিক? কোনটা কি আমরা একদম যেটা দেখো, এগুলো তোমাদের বইয়ে একদম আছে। যেমন কার্বন টেট্রাক্লোরাইড কে কীটনাশক না, ডিডিটি পাউডার কে অগ্নি, ডিডিটি পাউডার কীটনাশক, তাহলে এটা হইল না। ডিডিটি পাউডার অগ্নি নির্বাপক না, গ্যামাক্সিন চেতনানাশক না, চেতনানাশক কি? ক্লোরোফর্ম, তাহলে এগুলো ভুল। এই যে 1,1 ট্রাইক্লোরোইথিন, এইটা দেখবা তোমাদের বইয়েও আছে। এটা কি? এটা হচ্ছে ভাই ড্রাই ওয়াশে ব্যবহৃত হয়। কিসে? ড্রাই ওয়াশে এটা ব্যবহৃত হয়, ঠিক আছে? ওকে, পাকা কলায় নিচের কোনটি থাকে? কি বলছে? পাকা কলায় নিচের কোনটি? তো পাকা কলায় নিচের কোনটি থাকে, এই জিনিসটা যদি জানতে চাও, পাকা কলায় নিচের কোনটি থাকে, তাহলে পাকা কলায় নিচের কোনটি থাকে বলো তো? পাকা কলায় থাকে কি? আমরা পড়েছি পাকা কলায় পেন্টাইল অ্যাসিটেট। কি বলেছি? এই যে এস্টার দিয়ে এগুলো থেকে আসে। পাকা কলায় কি থাকে? পেন্টাইল অ্যাসিটেট। তারপরে তোমার হচ্ছে যে বেনজাইল, এটা কোথায় থাকে? বেনজাইল জেসমিন ফুলে, কোথায়? জেসমিন ফুলে, ঠিক আছে? তারপরে অকটাইল, অরেঞ্জ, কমলায়। অকটাইলটা কই থাকে? কমলায়। আর বিউটাইলটা থাকে কোথায়? পাকা আনারস। এরকম ছিল, তাই না? এইগুলাতে মনে থাকবে।
গুড। পেন্টাইল এই যে এস্টারের বিভিন্ন উদাহরণগুলো না, এগুলা থেকে তোমাদের আসে। অকটাইলে কমলা, অরেঞ্জ মনে রাখবা, কমলা। বেনজাইল জেসমিন, জেসমিন ফুলে বেনজাইল অ্যাসিটেট থাকে। আর বিউটাইল, বিউটাইলের থেকে আনারস। ঠিক আছে, আনারস। আর পেন্টাইল পাকা কলা, পেন্টাইল পাকা কলা। নিচের কোনটি ডেটলের উপাদান নয়? ডেটলের উপাদান নয় বলছে। আচ্ছা, ক্যাস্টর অয়েল, পিক্রিক অ্যাসিড। হ্যাঁ বলো কোনটা ক্যাস্টর অয়েল? প্রথমটা তো আইসোপ্রোপাইল অ্যালকোহল যে হবে, এটা তো আগেই বলে দিছি, তাই না? আগেই বলা আছে, তাই তো। সাবান পানি একটা ডেটল, সাবান পানি তো এখানে লাগবে, তাই না? টার্পিনল, ক্লোরোজাইলেনল এগুলো তো থাকবেই। আর কি, ক্যাস্টর অয়েলও থাকে, ক্যাস্টর অয়েলও থাকে, তাই না? ক্যাস্টর অয়েল লাগবে। কিন্তু এই যে পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড তো এখানে আসতেছে না, তাই না ভাই? পিক্রিক অ্যাসিড তো এটার কনসার্ন না, তাহলে এটা বাদ। কোনটি ডেটলের উপাদান নয়? পিক্রিক অ্যাসিড। আচ্ছা, নিচের কোনটির কার্যকরীমূলক সঠিক? সঠিক কার্যকরীমূলক কোনটা? কিটোন, সিও জৈব অ্যাসিড, সিও আর এটা এস্টার, সিওএইচ হয় নাই। অ্যালকেন নাইট্রাইল, ওটাও কি হয়েছে? অ্যালকেন নাইট্রাইল, ওটাও হয় নাই। জৈব অ্যাসিড আর সিও, তাহলে সঠিক কোনটা? এটা সোজা। লাস্টের তিনটা, এটা এস্টার কি? এটা কি অ্যাসিড? এটা কি জৈব অ্যাসিড? জৈব অ্যাসিডের তো এইটা অ্যালকেন নাইট্রাইল, নাইট্রাইলে কি হবে? সিএন হবে, তাহলে এটাও বাদ। কিটোন, তাই না? কিটোনে আমরা কি পড়েছি? সি ডাবল বন্ড, এটাই কিটোন পড়েছি না? এই কিটোনের মূলক সি ডাবল বন্ড ও, তাহলে এটা কারেক্ট, রাইট? ইজি। ওকে, এবার আসো তোমার এইখানে থেকে কি বলছে এইটা দেখো, যে পানিতে অক্সিজেনের দ্রাব্যতা এত হলে পিপিএম এককে তা কত? পিপিএম এককে তা কত? করতে পারবা? দেখি। এই যে এটাই ভাইয়া যেটা করছে, এটাই ঠিক আছে। দেখো, আমি তোমাদের এটা একটা ফর্মুলা শিখাই দিই, সহজ। পিপিএম এককে কোনো কিছু এইভাবে যদি দেওয়া থাকে, এভাবে দ্রাব্যতা দেওয়া থাকে কোনো একটা যৌগের, তুমি কিভাবে ফর্মুলাটা কি? পিপিএম ইজ ইকুয়াল টু মোলার ভর বা আণবিক ভর। আণবিক ভর, এই ফর্মুলা শিখে রাখো। পিপিএম ইজ ইকুয়াল টু আণবিক ভর ইনটু মোলারিটি, যেটা দেওয়া থাকবে, মোলারিটি ইনটু 10⁴, সরি 3। ওকে, এটা এই ফর্মুলাটা একদম মাথায় গেঁথে ফেলবা, এই ফর্মুলাটা একদম মাথায় গেঁথে ফেলা লাগবে। এটা দেখো, এটা গেঁথে ফেলা। এখন কি হবে দেখো, এই ফর্মুলা এখানে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে কি বলছো? আণবিক ভর কত? 32 ইনটু মোলারিটি কত বলছে? 2.3 ইনটু 10⁻⁻⁴। আর আমার সূত্রের এখানে আমি 10 কিউব, তাহলে এখানে 10 কিউব আর -4 প্লাস 3, তাহলে আমার কত হয় দেখো? 32 ইনটু 2.3 ইনটু 10⁻⁻1 হয়তো। আচ্ছা, তাহলে এইখানে দেখো তারপরে কি আছে? 32 ইনটু 2.3 কত হয়? 32 ইনটু 32 দোকানে কত? 64। এটা কাউন্ট করলে তুমি দেখবা আসবে 73.6 ইনটু 10 ইনভার্স 1, রাইট? 1। তাহলে এটাকে এইভাবে লেখা যায় না? 73.6 ডিভাইডেড বাই 10। 10 ইনভার্স মানে কি? 1/10, রাইট? তাহলে 73.6 ডিভাইডেড বাই 10, তাহলে কত হবে? 7.6। দ্যাটস দ্য থিং। ওকে, এটার কথা বলছে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? 7.36। ওকে, নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? কি বলছে? নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? বিজারক পদার্থ মানে কি? বিজারক মানে কি? যে আরেকজনকে বিজারণ ঘটাবে। হ্যাঁ, বিজারক পদার্থ কারা? ধরো জারক, আমি যে বললাম জারক, জারক মানে কি? যে আরেকজনের জারণ ঘটায়। বিজারক মানে কি? বিজারক মানে সে আরেকজনের, বিজারক পদার্থ কারা? তারা আরেকজনের বিজারণ ঘটায়, মানে আরেকজনকে ইলেকট্রন
গ্রহণ করায়। মানে আমি এখানে বুঝলাম যে বিজারক পদার্থ আরেকজনকে বিজারণ করায়, তার মানে সে নিজে, ধরো এটা একটা বিজারক, সে নিজে তার থেকে ইলেকট্রন দিয়ে ত্যাগ করে, ইলেকট্রন হারায় সে কি করে, হ্যাঁ সে কি করে, সে হচ্ছে আরেকজনকে গ্রহণ করায়, আরেকজনকে গ্রহণ করে। এইখান থেকে একজন ইলেকট্রন ছেড়ে দিল, সে কি করলো, আরেকজনকে দিয়ে দিল, দিয়ে বললো যে তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও। তার মানে কি, ওর বিজারণ হইলো, যার কাছে গেল তার বিজারণ হইলো। তাহলে এই যে পদার্থটা, ওকে বলে বিজারক। কি বলে, বিজারক। তাহলে বিজারক পদার্থ মানে কি, যে অন্যের বিজারণ ঘটায়। বিজারক পদার্থ কারা, যারা অন্যের বিজারণ ঘটায়, যারা কি করে, অন্যের বিজারণ ঘটায়, তাদেরকে বলে বিজারক। তাদেরকে কি বলে, বিজারক। ওকে, তাহলে এই যে এখানে ওর কি করবে, নিজের ইলেকট্রনটা হারায়, নিজের ইলেকট্রনটা হারায় ফেলে, তাহলে এটা ও নিজের ইলেকট্রন হারায়, নিজের ইলেকট্রন হারায়। ওকে, দেখি তোমাদের দেখছো, গুড। নিজে জারিত হবে, নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে। তাহলে ওর বিজারকের জারণ ঘটানো না, ও তো অন্য কারো জারণ ঘটায় না, নিজের জারণ ঘটে, অন্যের বিজারণ ঘটায়। তাহলে এটা বাদ, নিজের বিজারণ ঘটে না, নিজের জারণ ঘটে, নিজের জারণ ঘটে। সংশ্লিষ্ট পরমাণুর অক্সিডেশন নাম্বার হ্রাস করা না, অক্সিডেশন নাম্বার ও হ্রাস করে না, বৃদ্ধি করে। তো এই যে ব্যাপারগুলা, তাহলে এইটা হচ্ছে তোমার এইখান থেকে। ওকে, তো এটা সবাই বুঝছো, পারবা এগুলা? আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম ওভাবে থাকবে না। ওকে, আচ্ছা তারপরে আসি, এখানে নিচের কোনটি সামঞ্জস্যতা, অক্সিডেশন রিডাকশন। তো এইখানে অক্সিডেশন রিডাকশনে কি হয়েছে দেখো, এই জায়গায় এই বিক্রিয়াটাই, এই বিক্রিয়াটাতে আমি যদি দেখি, এখানে দেখো এই যে সালফার, এখানে ওর ছিল -2, এখানে হয়ে গেছে সে 0। তার মানে কি, ওর এখানে -2 ছিল, তাহলে ও ইলেকট্রন দান করে 0 হয়ে গেছে। তাহলে ওর এখানে কি হয়েছে, ওর একবার এই জায়গা থেকে -2 ছিল, ও 0 হয়ে গেছে। আচ্ছা, তার মানে ওর এখানে জারণ ঘটছে, জারণ ঘটছে। সে -2 ছিল, এই যে H2, এখানে কি হাইড্রোজেনের +2 ছিল আর সালফারের -2, তাহলে -2 থেকে সে এখানে দেখো 0 হয়েছে। তার মানে কি, তার এটা এখান থেকে জারণ হয়েছে। আবার এই দিকে দেখো, ওর এখানে ও ছিল কি, অক্সিজেন -4, ওর এখানে +4 এর মতো এরকম ছিল সালফার ডাইঅক্সাইডে। ও কি করছে, ওর ইলেকট্রন ও আর গ্রহণ করছে। তার মানে এইখান থেকে ও আবার প্লাস থেকে বিজারণ হয়েছে, ও কি হয়েছে, বিজারণ হয়ে 0 হয়ে গেছে। তার মানে দেখো, এই সালফারের একই সাথে জারণ হয়েছে, বিজারণ হয়েছে। ও মাইনাস ছিল, মাইনাস থেকে 0 হয়েছে, আবার এখানে প্লাস ছিল, প্লাস থেকে 0 হয়েছে, প্লাস থেকে 0। তাহলে এই যে মাইনাস থেকে 0 মানে জারণ, আবার প্লাস, সে তার ইলেকট্রনের ঘাটতি ছিল, সেখান থেকে সে 0 হয়েছে, তার মানে সে ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ তার বিজারণ হয়েছে। তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া। আচ্ছা, 105 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? আচ্ছা, মোলারিটি ইজ ইকুয়াল টু মানে কি, মোলারিটি ইজ ইকুয়াল টু মানে মোল পার লিটার, ঠিক আছে, মোল পার লিটার। আর মোল ইজ ইকুয়াল টু কি বলতো, মোল ইজ ইকুয়াল টু প্রদত্ত ভর, আমার যতটুকু ভর দেওয়া আছে, প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর, প্রদত্ত ভর ডিভাইডেড বাই কত, আণবিক ভর। তাহলে এই যে মোল, প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর, এখানে প্রদত্ত ভর কত, 105 দেওয়া আছে, রাইট। আর আমরা জানি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, সোডিয়াম কার্বনেট গুণ করে, এটা একদম মুখস্থ করে ফেলবা, 106 গ্রাম। কত, 106। তাহলে এই যে 105 ডিভাইডেড বাই 106, তাহলে অ্যান্সার কত, 0.94 এরকম। তাহলে অ্যান্সার দেখাচ্ছে 0.94, কারণ উপরে কম নিচে বেশি, তার মানে এটা 1 এর চেয়ে একটু কম হবে। তাহলে কত, 0.94 হবে। কত হবে, 0.94। ওকে, তারপরে দেখো, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যাদের সি থাকে। কি থাকে, যাদের সি থাকে, এভাবে একটু মনে রাখবা, ঠিক আছে। যেমন সোডিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে তোমার অক্সালিক অ্যাসিড, কি অক্সালিক অ্যাসিড, এরকম অক্সালিক অ্যাসিড, এটা অক্সালিক অ্যাসিড, এটার বলে অক্সালিক
অ্যাসিড, তারপরে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, এখানেও সি আছে। তো এইভাবে যেখানে সি থাকবে সেগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেগুলো কি প্রাইমারি স্ট্যান্ডার্ড। এর বাদ বাকি যত ক্ষার, অম্ল এগুলো যা আছে সবাই সেকেন্ডারি। তাহলে এই কয়েকটা বাদে, এই যে সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো বাদ দিয়ে বাকি যত পদার্থ আছে সবাই কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। ধরো এই যে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো সব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, এখন দেখো একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসে, 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে? আচ্ছা, কত বলছে? 250 ml আয়তনটা দিছে। আমরা তো জানি কি, আমরা লিটারে মোলারিটি ইজ ইকুয়াল টু কি বলছিলাম, মোল পার লিটার। আয়তনটা কি লিটারে প্রকাশ করবো। তাহলে 250 ml কে লিটারে নিলে কি হবে? 0.25 লিটার। কত হবে? 0.25 লিটার। আচ্ছা, মোলারিটি দেওয়া আছে কত? 0.1। তাহলে আমি মোল নাম্বারটা বের করি আগে। আগে কত বের করব? মোল। তাহলে মোল ইজ ইকুয়াল টু এম ইনটু ভি। তাহলে মোল সংখ্যাটা বের করব যে এখানে কত মোল আছে। তাহলে ইজ ইকুয়াল টু, ওর এখানে মোলারিটি কত? 0.1 ইনটু ওর আয়তন কত? 0.25 লিটার। তাহলে আমার কত হলো? 0.1 ইনটু তাহলে 25, 0.025। ঠিক আছে, এটা হচ্ছে ওর মোল সংখ্যা। এটা কি? ওর মোল সংখ্যা। আচ্ছা, এখন ওর মোল সংখ্যা এত, তাহলে এখন এইখান থেকে যদি তুমি চিন্তা করো যে এইভাবে যে মোল বের করলাম, তাহলে আমি এখন ওর ইয়েটা করি যে ওর কত গ্রাম আছে। তাহলে গ্রাম ইজ ইকুয়াল টু কি? মোল সংখ্যা কত? এই যে এইখানে 0.025 ইন্টু ওর গ্রাম আণবিক, মানে ওর ভর, সোডিয়াম কার্বনেটের ভর কত? 106। ঠিক আছে, এই 106। ঠিক আছে, এইটাই। তাহলে 106 এখন তুমি দাও, 106 কে ওর সাথে গুণ দাও। তাহলে 0.025 তো আর 106, তাহলে 106 ডিভাইডেড বাই 1000 ইন্টু 25, 25 40, 106 ডিভাইডেড বাই 40, তাহলে কি আসে? 2.65। 106 ডিভাইডেড বাই 40 কত আসবে? 2.65, এরকম কিছু একটা আসবে। দেখছো? বলো, এটা বুঝতে পারছো? কোথায়? ওকে, গুড। 2.65 কত হলো? 2.65 দেখছো? এটা করবে। তাহলে নরমাল আমরা মোলারিটির ফর্মুলা জানি, মোলারিটি থেকে মোলটা বের করলাম। মোল ইজ ইকুয়াল টু আমরা জানি, মোল ইজ ইকুয়াল টু কি? ওই যে প্রদত্ত ভর, গ্রাম আণবিক ভর যেটা, ডিভাইডেড বাই তার আণবিক ভর, ডিভাইডেড বাই কি? তার আণবিক ভর। তাহলে এখানে মোল তুমি বের করছো, এই যে এখানে মোল, মোলের সাথে যদি আণবিক ভরকে গুণ করো তাহলে তুমি এখানে ওর কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে এটা বের করে ফেলতে পারবা। তাহলে আমি এখান থেকে করে দেখলাম যে এটা ভাইয়া এত আসে। ওকে, তারপরে আবার এখান থেকে এখানে একটু দেখি এই ম্যাথটা। 6.2 কিউবিক সেন্টিমিটার, এখান থেকে বলছে 0.25 মোলার H2SO দ্রবণকে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে কি পরিমাণ পানি? ডেসিমোলার। আচ্ছা, ডেসিমোলার মানে কি বলো? ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। ডেসিমোলারের অর্থ কি? 0.1 মোলার। তাহলে আমি এখানে জানি V1M1 ইজ ইকুয়াল টু V2M2, এই ফর্মুলা আমরা জানি, তাই না? তাহলে এখানে যদি প্রথমে বলছে যে 6.26, তোমাদের ফর্ম, ওকে, কত বলছে? 6.2। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটাতেই বের করবো। অপশন আমার 6 কিউবিক সেন্টিমিটার আছে, প্রবলেম নাই। ওকে, ঠিক আছে, 6.2 না 20? তোমাদের ভ্যালু কি কোশ্চেনে ভুল লাগতেছে কেন? নাকি 6.2? হ্যাঁ, 20, এটা ভুল লিখছে, এই জন্যই বলি যেটা এমন তো হওয়ার কথা না, এটা 20 হবে, 20। ওকে, তাহলে এইখানে আমার কি 20, আয়তনটা 20, মূলগত 0.25। আচ্ছা, ইজ ইকুয়াল টু V2। V2 তো আমাকে বের করতে হবে আগে, যে V2 কত হয়, আর
M2 কত বলছে, আমার কত বানাইতে হবে, 0.1 মোলার বানাইতে হবে। ওকে, তাহলে এখন গুণ দাও। হ্যাঁ, কত হবে, 20 এর সাথে 0.25 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ 1/4, তাহলে এখানে কত আসে 5 ইজ ইকুয়াল টু, হ্যাঁ, V2 ইন্টু 0.1, তাহলে V2 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 0.1, তার মানে কত আসবে, V2 ইজ ইকুয়াল টু 50 সিসি। এখন এটা তো V2 এতটুকু আসছে, V1 কত ছিল 20, V2 কত 50 আসছে। তার মানে এখানে আমি প্রশ্ন করছে কি পরিমাণ পানি যোগ করা লাগবে, পানি মানে এইটা V2টা কি দ্রবণের আয়তনটা বের হয়েছে, যে আমার 50 সিসি হচ্ছে দ্রবণের আয়তন, কিন্তু আমার আগে ছিল কত 20, তাহলে এখন দ্রবণটা 50, তার মানে আমি এক্সট্রা পানি যোগ করছি কত, তাহলে বিয়োগ করব, তাহলে আগে ছিল 20 এখন হয়েছে 50, তার মানে এক্সট্রা কতটুকু যোগ হয়েছে 30, তাহলে আমার 30 হচ্ছে এই অ্যানসারটা। ঠিক আছে, কতটুকু যোগ হয়েছে, 30 যোগ হয়েছে, তাই না, 30 ml, 30 সিসি। ওকে, এবারে দেখো তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এই জায়গায় টাইট্রেশনে কি ব্যবহৃত হয়, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি মিথাইল অরেঞ্জ, সব মেট অরেঞ্জ, মেট রেড, মিথাইল রেড, এগুলা সব মিথা, ঠিক আছে, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারে। আর যদি বলে উল্টাটা, ধরো তীব্র ক্ষার মৃদু অ্যাসিড, তাহলে আবার কি করবা, তীব্র ক্ষার মৃদু অ্যাসিড, এটার বেলায় কি করবা, তীব্র ক্ষার আর হচ্ছে মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিড, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফেনলফথ্যালিন। ঠিক আছে, ফেনলফথ্যালিন, তাহলে ওটা হচ্ছে তীব্র ক্ষারের বেলা। আর এখন যেহেতু বলছে তীব্র অ্যাসিড, তাহলে আমার মিথাইল অরেঞ্জ, অ্যান্সার কি মিথাইল অরেঞ্জ। আর তীব্র ক্ষার হলে ফেনলফথ্যালিন। কোনটির যোজনী ও জারণ মান উভয়ই শূন্য, দুইটাই শূন্য, এটা কি একটা নিষ্ক্রিয় যৌগ হবে, কোন যৌগ হবে, একটা নিষ্ক্রিয় যৌগ হবে, যার জারণ মানও নাই, সবই 0 ওর কোনো কিছু না, যোজনী জারণ মান কিছু নাই। তাহলে এখানে দেখো কোন যৌগটা হবে, এই যে দেখো নিয়ন, ওর কি একটা নিষ্ক্রিয় ইয়ে না, মৌল না, আমরা বলি না নিয়ন, জেনন, আর্গন, তাই তো, তাহলে এরা হচ্ছে, এদের কোনো জারণ মান, এদের যোজনী সবই 0, ওদের কোনো কিছু, ওর কোনো মানই নাই কিন্তু ওর এখানে। ওকে, এবার আসো এই জায়গায় ওর যৌগে ক্লোরিনের অক্সিডেশন নাম্বারটা কত, ক্লোরিনের অক্সিডেশন। আচ্ছা, এই যৌগ আমরা জানি কি, ধরো যে কোনো যৌগের সর্বমোট জারণ মান কি 0, যে কোনো যৌগের সর্বমোট জারণ মানটা কি 0, এটাই আমরা ধরে নেই, মানে এটাই তো আমরা জানি, তাই না, এটাই সর্বমোট জারণ সংখ্যা, সব মিলায় জারণ সংখ্যা 0। আচ্ছা ফাইন, এখন তুমি দেখো এখানে এই জায়গায় এটা কত, ক্যালসিয়ামের কত হয় আমরা জানি, ওর জারণ মান 2+, ক্যালসিয়ামের যদি 2+ হয়, তাহলে এরা মিলে কত হইতে হবে, -2, তাহলে 2+ আর -2, তাহলে 0, প্লাসে মাইনাসে 0, তাহলে এইটুকু অংশ -2 হইতে হবে। তাহলে এবার এদের নিয়ে কাজ করো, দেখো OCl এখানে Cl, আচ্ছা, ইজ ইকুয়াল টু -2। এখন আমরা জানি ক্লোরিনের কত, হ্যাঁ, এই যে ক্লোরিনের ওর এখানে এটা কত হবে, এটা বাইরে আছে, তার মানে এই দুইটা মিলে যদি, তার মানে আমরা জানি ক্লোরিনের কত, এমনিতে -1, ক্লোরিনের কত -1, তাহলে ভাইয়া এই দুইটা, এরা পুরোটা যদি মানে -2 হয়, আর এখানে এই ক্লোরিনেরই তো -1, তার মানে এই পুরোটা OCl এরটা কত, -1, বুঝছো, মানে আমরা তো বললাম এই পুরোটুকু মিলে কত, -2, এই যৌগ থেকে এটাই বুঝলাম। আচ্ছা, এখন এর মধ্যে আমরা দেখলাম এই ক্লোরিন, ওর তো কত, ক্লোরিনের আলাদা ভাবে আমরা যদি এখানে থাকে, তাহলে ওর কত, -1, ক্লোরিনের জারণ মান কত, -1, এটা তো কেমিস্ট্রি জানো, তাহলে এই যে -1, তাহলে ওর যদি -1 হয়, তাহলে নিশ্চয়ই অবশ্যই, তাহলে শিওর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওর জারণ মান -1 আসতে হবে, তাই তো। ওকে, এবার আসো আরো মজা দেখো, তাহলে এখানে একটা জিনিস আমি বুঝে গেলাম, একটা ক্লোরিনের মান যে ওর হচ্ছে, ওর মানটা কত, -1, এটা বুঝে গেছে। এবার এইটা নিয়ে আমার খেলা, OCl, তাহলে এখন দেখো OCl এর পুরোটা, OCl ওর পুরোটার কত, -1, পুরোটার কত, -1, এই যে এখানে,
আচ্ছা, তাহলে এখন অক্সিজেনের কত বলো তো, -2 আমরা জানি, আর ক্লোরিনের ধরো জানি না, এই ক্লোরিনেরটা কত জানি না, ইজ ইকুয়াল টু -1। অক্সিজেনের তো আমরা জানি অক্সিজেনের কত -2 থাকে, তাহলে এখন এইখান থেকে কি দাঁড়ায়, x ইজ ইকুয়াল টু -1 + 2, এটা ওইদিকে নিয়ে নাও, তাহলে x ইজ ইকুয়াল টু -1 + 2 মানে কি +1। তাহলে এই যে এইখানের ক্লোরিন, এই ক্লোরিনের জারণ মান আবার কত, +1। আমরা দেখলাম এই ক্লোরিনের দুইটা জারণ মান, এখানে ভিতরেরটা হচ্ছে +1, বাইরেরটা -1, তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে, +1 -1। এটা কি সবাই বুঝছো? এগুলা সবাই পারবা না? আসলে এখন থেকে আসলে এগুলো পারবা না? পারা তো উচিত, রাইট? বলো। ওকে, গুড, এটা সবাই বুঝছো? আমার ব্যাচ K75 রেদওয়ান। ওকে, তাহলে এটা হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো এই পয়েন্টে অক্সিজেন, এত গ্রাম অক্সিজেন এবং এত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত। এই অঙ্কটা করতে, এটা ওই বছর মেডিকেল প্রশ্নে একদম হুবহু তোমার হচ্ছে অনুশীলনী থেকে তুলে দিছিল। তো এই জন্য আমরা কেমিস্ট্রিতে যখন বলি যে তোমাদের অনুশীলনীটা একটু ভালো করে করতে হবে, তখন ভাইয়ারা আসলে তোমাদেরকে মানে মিন করেই কিন্তু বলি। হ্যাঁ, এমন না যে তোমাদেরকে এমনিই বললাম যে আরে করো অনুশীলনী, তার মানে এইটা অনুশীলনী থেকে একদম, এটা একটু করাটা অনেক ডিফিকাল্ট, অনেক ক্যালকুলেট লাগে, এটা একদম অনুশীলনী থেকে জানি না স্যাররা কেন তখন ডিরেক্ট তুলে দিচ্ছে যে অনুশীলনী থেকে 0.287 হবে। এটা মোল ভগ্নাংশ মানে তো জানো, এমনি বলে দিই মোল ভগ্নাংশ মানে কি। মোল ভগ্নাংশ এটা করাটা যাবে না কেন, এটা ক্যালকুলেটর ছাড়া করা যায় না, এটা বিশাল বড় একটা ম্যাথ, ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটা। এটা অনুশীলনী থেকে ওই যে এইচএসসি লেভেলে আসা একটা অঙ্ক তুলে দিছে, এইচএসসির সময় আসছিল, অনুশীলনী থেকে ডিরেক্ট তুলে দিছে, ওটা তো ক্যালকুলেটর, এইচএসসি তো ক্যালকুলেটর থাকে। তো এটা মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু মানে কি, মানে যে নিজস্ব যে ভগ্নাংশ, নিজস্ব ভগ্নাংশ মানে নিজস্ব মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজস্ব মোল ডিভাইডেড বাই কি, মোট মোল, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। বুঝছো? এটাই বলছে। ওকে, আচ্ছা, তো এটা গেল এখান থেকে। তারপরে দেখি এটা সমায়তনের এত মোলার ক্ষার, সমায়তন দুইটারই সমান আয়তন, ওকে, আর এত মোলার অ্যাসিড H2SO4, খেয়াল করো মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে, মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে। তো এখানে আমরা কি দেখলাম যে দেখো 0.1 মোলার H2SO4, এই যে H2SO4 আর NaOH দুইজনের মোলারিটি সেম, এবং দেখো এই জায়গায় যখন আমরা বিক্রিয়া করি H2SO4 প্লাস এখানে কি NaOH, হ্যাঁ NaOH, তো এই জায়গায় দেখো নরমাল রেশিওটা কি হওয়া উচিত, যে একটু বুঝো যে একটা বিক্রিয়া করলে এখান থেকে Na2SO4 এগুলো হয়, এটা তো জানো, মানে এক অণু সালফিউরিক অ্যাসিডের সাথে কয় অণু সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 অণু, তার মানে রেশিওটা কি 1:2। মানে কখন সমান সমান হবে, যখন সালফিউরিক অ্যাসিডের সাথে এক অণু সালফিউরিক অ্যাসিডের সাথে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন ব্যাপারটা সমান সমান। আর এইখানে রেশিও কত, 1:1, কিন্তু মানে সমান হইতো তখনই যদি অ্যাসিড 1 আর ক্ষারের রেশিও 2 হইতো, মানে এই বিক্রিয়ায় এই যে তুমি দেখো H2SO4 প্লাস 2NaOH মিলে সোডিয়াম সালফেট ইনটু পানি, তার মানে আমার এখানে 2 মোল লাগতো, কিন্তু এখানে আছে কত, সমান সমান মোল সংখ্যা, সমান সমান মোল সংখ্যা। তাহলে আলটিমেটলি কি বুঝলা, অ্যাসিডটা পাওয়ারফুল না এই সালফিউরিক অ্যাসিড, কারণ ওর তো 1 মোল, ওর 1 মোলের সাথে এখানে দুই মোল
2 মোলার দরকার ছিল, মানে ডাবল দরকার ছিল, অ্যাসিডের থেকে ডাবল দরকার ছিল, কিন্তু ও আছে সমান, তাহলে তো হবে না, তাহলে অ্যাসিডের ক্ষমতাটা বেশি, তাই না? কারণ অ্যাসিডের 1 আছে, কিন্তু অ্যাসিডকে প্রশমিত করতে, ব্যালেন্স করতে আমার এখানে 2 মোল, কয় মোল? 2 মোল লাগতো, মানে ডাবল লাগতো, কিন্তু এখানে তো ডাবল নাই, সমান সমান, তাহলে তো ডাবল নাই, তাহলে ডাবল না থাকলে এখানে অ্যাসিড কি করলো, পুরা দ্রবণটা অ্যাসিডীয় অর্থাৎ অম্লীয় হবে, অর্থাৎ কি হবে? অম্লীয়। ব্যাপারটা বুঝছো? এই বলো, মানে এই জিনিস হচ্ছে আমার নরমাল স্ট্যান্ডার্ড রেশিও কি বলে? আমার স্ট্যান্ডার্ড রেশিও বলে যে ভাইয়া এই জায়গায় আমার কি হইতে হবে, এই যে তোমার হচ্ছে 1:2, মানে ক্ষার 2 মোল লাগবে, কিন্তু আমার এখানে তো ক্ষার 2 মোল নাই, তাই না? দেখো এইভাবে এটা, হ্যাঁ এটা অম্লীয় হবে, সো কারণটা আশা করি বুঝা গেছে। নিচের বিক্রিয়াটির বিজারক কোনটি? বিজারক, বিজারক মানে কি? বিজারক মানে কি? ওই যে বলছি একটু আগে, নিজের জারণ ঘটে, নিজের জারণ ঘটে অন্যের বিজারণ ঘটায়। নিজের জারণ মানে নিজে ইলেকট্রন ছাড়বে এবং অন্যকে ইলেকট্রন গ্রহণ করতে সাহায্য করবে, অন্যের বিজারণ ঘটায়, এদেরকে বলে বিজারক। ওকে, এইখানে আমরা বিজারকটা কে দেখো তো, নিজের জারণ, আচ্ছা পটাশিয়াম মানে কপার সালফেট, ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইড, আয়োডাইডের এখানে কি -1 আছে, পটাশিয়ামে +1, এখানে 2 প্লাস, এখানে 2 মাইনাস, রাইট? এরকম ব্যাপার। এখান থেকে কপার আয়োডাইড হয়েছে, কপার আয়োডাইড হয়েছে, ওকে, এটা 2 প্লাস, এটা 2 মাইনাস এখানে আছে, ওকে। এখন এইখানে বিজারক মানে কি? নিজের জারণ, অর্থাৎ ইলেকট্রন সে দান করছে। এখানে দেখো, এখানে কি বোঝা গেছে? এখানে -2 আয়োডিন, উল্টা এখানে বোঝাচ্ছে আয়োডিন ইলেকট্রন গ্রহণ করছে, -1 থেকে সে -2 হয়েছে, তার মানে সে আরো ইলেকট্রন গ্রহণ করছে, হয় নাই। এই জায়গায় দেখো কি হয়েছে, এই যে আয়োডিন ওরটা কত? 0, এখানে কি 0 হয়েছে, তার মানে এই যে আয়োডিন ও কি করলো? -1 ছিল, মানে ওর কাছে একটা ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রনটা ও দান করে ও কি করলো? বিজারিত, মানে নিজে জারিত হয়ে গেল, তার মানে ওকে কি বলবা? বিজারক। ও এই ইলেকট্রনটা দান করে অন্য কাউকে দিয়ে দিছে না? এই যে পটাশিয়াম আয়োডাইড, আয়োডাইডের মধ্যে দেখো এই আয়োডিনটা ও কি করছে? ওর এখানে মাইনাস ছিল, -1, ও পরে গিয়ে 0 হয়ে গেছে, তার মানে কি? ও আয়োডিনের যে এখানে ও ইলেকট্রনটা দান করে দিস, ইলেকট্রনটা দান করে ও নন 0 হয়েছে, তার মানে এখানে এই আয়োডাইড আয়নটা হচ্ছে কি? তোমার বিজারক। আয়োডাইড আয়নটা কি? বিজারক। তুমি বলতে পারতো ভাইয়া সালফেট তো দেখো সালফেটের মতোই আছে, ওর তো কোনো পরিবর্তন হয় না, ও এখানে যা ছিল ওইখানেও তাই, 2 মাইনাসই আছে, কিন্তু এই যে আয়োডাইড ও -1 ছিল, মানে ওর একটা এক্সট্রা ইলেকট্রন ছিল, এখন ওর নাই, 0 হয়ে গেছে, তার মানে ও ইলেকট্রন দান করছে, এই জন্য তার ইলেকট্রনটা চলে এসেছে। যে ইলেকট্রন দান করে তাকে কি বলে? যে ইলেকট্রন দান করে দেয় তাকে বলে বিজারক। যে ইলেকট্রন দান করে তাকে কি বলে? বিজারক। ওকে, তারপরে আসো এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? এসটিপিতে যে কোনো কিছুর আয়তন কত? এসটিপি খেয়াল রাখবা, এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবা। এসটিপি যখন বলতেছে, এসটিপিতে আয়তন হচ্ছে ভাইয়া 22.4 লিটার, আর যদি বলে 24.78, এটা হচ্ছে এসএটিপি, এটা আরেকটা একক, ঠিক আছে? তাহলে এসটিপিতে আমরা 22.4 লিটার, আর যদি বলে এসএটিপি তাহলে 24.78 লিটার। আচ্ছা, 1 মোল মিথানলে কতটি পরমাণু থাকে? 1 মোল মিথানলে কতটি পরমাণু থাকে বলতে পারবা? কতগুলা পরমাণু থাকে 1 মোলে? আচ্ছা, পরমাণু দেখো আমার এই জায়গায় আমাদের আছে কতগুলা, আমরা জানি অ্যাভোগাদ্রো সংখ্যক থাকবে, তাই না? আমাদের দেখো এখানে পরমাণু কয়টা আছে আমরা হিসেব করি। কার্বন, হাইড্রোজেন আছে 4টা, কার্বন একটা, হাইড্রোজেন কয়টা? 4টা, অক্সিজেন আছে 1টা, তাহলে 6টা, তাই না? এখানে 6টা পরমাণু আছে। এখন আমরা জানি 1 মোল কোন যৌগে আমার আলটিমেটলি থাকে কয়টা? 6.02 ইন্টু 10⁻23, তাই না? এটাই তো থাকে। আচ্ছা, এইটার সাথে এখন এইখানে এতগুলা পরমাণু, আর আমার এই যে যৌগটা মিথানল, এইখানে আমার কয়টা আছে?
6টা পরমাণু আছে না, এই যে 6টা, কার্বন হাইড্রোজেন অক্সিজেন 6টা। তাহলে এমনিতে যদি বলি আমি, তাহলে 6টা পরমাণুর 6 গুণ দিবা না, তাহলে কয়টা থাকবে? এই যে মিথানলের 6টা পরমাণু, নিজেরই 6টা এরকম পরমাণু আছে। আর আমরা অ্যাভোগাদ্রো থেকে শুনছি যে 1 মোলে আমার কি থাকে, এতগুলা, 1 মোল কোন যৌগে তোমার হচ্ছে মানে এতগুলা করে পরমাণু, প্রত্যেকের এতগুলা করে থাকে। তাহলে এখানে 6টা পরমাণু, তাহলে 6টার কি এতগুলা 6 গুণ দিয়ে দিব। প্রত্যেকটা পরমাণুর যদি এতগুলা করে থাকে, তাহলে আমি এখানে কি বলবো যে 6টা এখানে যোগ আছে, মৌল আছে, তাহলে 6টার ক্ষেত্রে 6 গুণ, তাহলে এটার সাথে 6 গুণ করব। তাহলে এখানে কত হবে, 36.0 এরকম কিছু একটা থাকবে, 36.0 ইন্টু 10⁻23। এখন এইটারে তুমি কি করতে পারো, 36, এটারে যদি তুমি সংক্ষেপে নিতে যাও, তাহলে আমি এভাবে লিখতে পারি না, 3.6 ইন্টু 10⁻, এই যে আমি একটা সংখ্যার দশমিক সামনে আনলাম, এর জন্য আমি এখানে 10⁻24 লেখা যায় কিনা, একই তো। তুমি যদি এখান থেকে একটা 10 কে এখানে গুণ দাও, তাহলে 36 ইন্টু 10⁻23 আসে। এটা কি আমরা এখানে দেখো, এই যে এখানে লিখছে 3.6 ইন্টু 10⁻23, মানে এইটাকে 36 ইন্টু 10⁻23, এটাকে তো এটা লেখাই যায়। আমি একটা দশমিক এখানে নিয়ে 10টাকে এই পাশে গুণ দিয়ে দিলাম, তাহলে 10⁻24, রাইট? এই জিনিসটা, যে এই ধরনের প্রশ্ন দেখো আসছে। তো সেম এটাও পারবা, কত মিলিলিটার, ওই যে V1 V1M1 V2M2 এগুলা দিয়ে। জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে কোনটা? জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে এমন পদার্থ আছে কোনটা জানো? জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে কোনটা, বলো তো? আচ্ছা, এই যে এখানে এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। তাহলে কারা কারা জারক ও বিজারক? এটা হচ্ছে HNO2 নাইট্রাস অ্যাসিড, ওজোন H2O2, এরা সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এই যে যৌগগুলো এরা হচ্ছে জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। তাহলে জারক ও বিজারক উভয় রূপে কাজ করে কারা? এই যৌগগুলো, ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট? গ্যাসিয়াস, বলো তো গ্যাসিয়াস কারা কারা? গ্যাসিয়াস, তাহলে এই যে ওজনই তো গ্যাস এখানে। আর ওজোন কি একই সাথে জারক এবং বিজারক। আমরা বলছি ও জারকের মতো, অক্সিডাইজিং এজেন্ট মানে কি জারক, তার মানে ও জারক আবার বিজারক। তাহলে যদি বলে গ্যাসিয়াস আর ওজোন কি একটা গ্যাস, তাহলে গ্যাসের মতো, গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট। নিচের কোনটি অক্সিডেশন রিডাকশন? কোনটাতে অক্সিডেশন রিডাকশন হইছে? ওই যে এর আগেও আমরা এটা পড়ছি, যে এইখানে সালফারের এখানে -2, তাহলে -2 থেকে এখানে ওর কি হয়েছে, আবার এইখানে সালফার ছিল +2 থেকে ওর এখানে কি হয়েছে। তো এই যে ওদের এখানে জারণ বিজারণের ব্যাপারটা ঘটে। তাহলে এই যে জারণ বিজারণ, এটা এর আগেও আমরা পড়ছিলাম, তাই না? এটা কিন্তু 2 বার আসছে, দেখছো? এটা কয়বার আসছে? 2 বার আসছে। একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটাকে মিলিমোলে এককে প্রকাশ কর। কি বলছে? মিলিমোল এককে প্রকাশ করতে। তাহলে এটা 190, শোনো মনে রাখবা, মিলিগ্রাম কি ছোট, মিলিগ্রাম থেকে মোল বড়। তাহলে মিলিগ্রাম বা ডিএল থেকে মিলিমোল পার লিটার। হ্যাঁ, তাহলে ছোট থেকে যখন আমরা বড় করি তখন আমরা কি করি? ভাগ দিই। তাহলে তখন কি করবা? 18 দিয়ে ভাগ দিবা, 18 দিয়ে ভাগ দেব। ছোট থেকে বড়তে নিলে ভাগ দেই, আবার বড় থেকে যদি ছোট, ধরো এরকম মিলিমোল পার লিটার থেকে তুমি মিলিগ্রামে নিতে বলছো, তোমার এরকম বললো, তখন এই গ্লুকোজের বেলায়, কার বেলায়? গ্লুকোজের বেলায়, তখন তুমি আবার 18 দিয়ে গুণ, 18 দিয়ে কি করবা? গুণ। তো এখানে যেমন দেখো বলছে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডিএল হলে মিলিমোলে এককে কত? গ্লুকোজের পরিমাণ, তাহলে 190, তাহলে 190 মিলিগ্রামে দেওয়া আছে, এটা মিলিমোলে নিতে হবে। তাহলে কি করব? মিলিগ্রাম থেকে যদি মিলিমোলে নিতে বলে, তাহলে আমরা 18 দিয়ে ভাগ দিব। তাহলে 18 দিয়ে ভাগ দাও। হ্যাঁ, তাহলে কত হবে? 10 পয়েন্ট সামথিং। কত? 10 পয়েন্ট সামথিং। তাহলে আমার একটা অপশন আছে 10 পয়েন্ট সামথিং। দেখছো, আমার একটাই অপশন আছে 10 পয়েন্ট সামথিং। এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, এই জায়গাগুলো থেকেই তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এইসব জায়গা থেকে দিবে। ওকে, দেখছো? হ্যাঁ, তাহলে আমাদের এই যে মেইন চ্যাপ্টার গুলা কিন্তু আমাদের একদম ভাইয়া
হয়ে গেছে। আর লাস্টের দিকের এগুলা থেকে দেখো তোমাদের তেমন কোনো প্রশ্নই আসে নাই, যেমন এই যে হাইড্রোজেন ফুয়েল সেলে, মানে এগুলা থেকে লেটেস্ট প্রশ্ন খুব কম। তড়িৎ রসায়ন যা আসছে দেখো, জৈব যৌগ, পরিমাণগত, পরিবেশ, এই প্রথম তিনটা থেকে বেশি আসে, তবে এগুলো থেকে কম। লাস্ট বছরে দেখো এই যে 23 সালে একটা আসছে হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড, এটা গ্রাফাইট, একদম মুখস্থ। ওইখানে এই অ্যানোড ক্যাথোড গুলা মনে রাখবা, তড়িৎ রসায়ন চ্যাপ্টার যত অ্যানোড ক্যাথোড আছে, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি, যত ব্যাটারি এদের মানে তোমার হচ্ছে অ্যানোড ক্যাথোড খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত? হাইড্রোজেন ফুয়েল সেল এটার কত আমরা বলো তো? এটা 22-23 আসছে, তোমরা দেখো 22-23 হাইড্রোজেন ফুয়েল সেলের তোমার হচ্ছে যে এই মানটা আসছে, কত হবে বলো? 1.23, একদম বইয়ে আছে হাইড্রোজেন ফুয়েল সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স 1.23, আর 1.1 হচ্ছে ড্রাই সেল, ওই যে আমরা ব্যাটারি গুলো ইউজ করি না রিমোট, ঘড়িতে, এগুলোতে, ঠিক আছে? 1.23 হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলের এটা। নিচের কোনটি কম বিক্রিয়াশীল ধাতু? ওই যে একটা সক্রিয়তার সিরিজ আছে না, লিবিয়ায় কে বা কে না মেগা এবার এলো যেন ক্রোমিয়াম ফিরে ক্যাডমিয়ামকে নিয়ে, হ্যাঁ এরকম স্বর্ণ পাবে। তো এইগুলো ছিল, ওগুলো ছিল কি অধিক বিক্রিয়াশীল। আর কমের দিকে আমরা কি ছিল, হ্যাঁ কুলাঙ্গার, কুলাঙ্গার এভাবে মনে রাখতাম, যেগুলো একটু কম বিক্রিয়াশীল নিচের দিকে ছিল কুলাঙ্গার, হাজি, হাজি, আজি, পিটাবে আমায়, এরা হচ্ছে বিজারণ করতো, মানে এরা কমের দিক থেকে এরা ছিল, তাই না? কুলাঙ্গার, তাহলে এই যে কুলাঙ্গার, হাজি, আজি, এটা কি মনে রাখতাম? কপার, আজি, মার্কারি, এইজি, মার্কারি, আজি, এজি, সিলভার, এজি কি আর্জেন্টাম, সিলভার, তাই না? পিটাবে, প্লাটিনাম, আমায়, গোল্ড, ঠিক আছে? এটা তাহলে এদের মধ্যে আমাকে কি বলছে যে সবচেয়ে কম বিক্রিয়াশীল কোনটা? এটা হচ্ছে সিলভার, এটা কি সিলভার, ওকে? এটা হইছে। এরপরে আসো স্টেইনলেস স্টিলে, স্টিল ছাড়া আর কি থাকে? স্টেইনলেস স্টিলে, স্টিল ছাড়া আর কি থাকে? স্টেইনলেস স্টিলে, স্টিল ছাড়া আর কি থাকে? বলবা কি থাকে? নিকেল, নিকেল। তবে ক খ অনেক জায়গায় খ বলা হয়েছে, নিকেল আমরা মেইনলি বলি, স্টেইনলেস স্টিলে নিকেল থাকে, সাথে ভ্যানাডিয়ামও বলে, তবে নিকেল মোর অ্যাপ্রোপ্রিয়েট, ভ্যানাডিয়াম অনেক জায়গায় বলে। এটা ক প্লাস খ এরকম একটা ছিল, ক প্লাস খ, ঠিক আছে? এটা। আর লাস্টলি এখানে দেখো ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি? ব্রাইন মানে কি? লবণ, মানে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন বলে। তাহলে এটাকে তড়িৎ বিশ্লেষণ করলে কি পাবা? সোডিয়াম ক্লোরাইড। কি পাবা? সোডিয়াম ক্লোরাইড। তড়িৎ বিশ্লেষণ করলে কি পাবা? সোডিয়াম ক্লোরাইড, ওকে? আচ্ছা, ওকে, আচ্ছা, না 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 সরি, এটা তো এটা না। ওকে এখানে কি করলে? ব্রাইনকে তড়িৎ, ব্রাইন তো নিজেই সোডিয়াম ক্লোরাইড, তাহলে ওকে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, মানে ওর এখান দিয়ে ইলেকট্রিসিটি পাস করা হয়, তাহলে এখান থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পাই আর ক্লোরিন পাই, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিনটা পাই, ক্লোরিনটা আলাদা গ্যাস হয়ে যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড পাই। তাহলে ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা এটা, সরি আমি ফার্স্টে ব্রাইনের কথা বলতেছি, যে ব্রাইন মাথায় করতেছে সোডিয়াম ক্লোরাইড, বাট এখানে বলছে কি ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণে কি হয়? ওই অ্যানোডে চলে যায়, কিছু ক্যাথোডে চলে যায়, তো কি হয় তড়িৎ বিশ্লেষণে? সোডিয়ামটা পানির সাথে করে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, আর ক্লোরিনটা ওই দিক দিয়ে তোমার ক্যাথোডের সাথে গিয়েও ক্লোরিন গ্যাস হয়ে যায়। কি হয়? ক্লোরিন গ্যাস হয়। তো এদিকে সোডিয়াম হাইড্রোক্সাইডটা পাওয়া যাবে, তো এটা হচ্ছে সেই সোডিয়াম হাইড্রোক্সাইড, ওকে? তো এইগুলা হচ্ছে তোমার আসে। আর লাস্ট কয়েক বছরে, লাস্ট 5 বছরে তোমার অর্থনৈতিক রসায়ন থেকে খুব একটা প্রশ্ন আসেনি। গত বছর একটা আসছে যে খুবই বর্জ্য রিসাইক্লিং থেকে কি সুফল পাওয়া যায়। হ্যাঁ, বর্জ্য রিসাইক্লিং মানে এই যে আমরা বিভিন্ন বর্জ্য, ওই যে টিনের কৌটা, অমুক তমুক, বিভিন্ন পলিথিন বা অনেক ধাতু, এই তার, বিভিন্ন কিছু আমরা রিসাইক্লিং করি। রিসাইক্লিং এর লাভটা কি? যে আমার দূষণ হ্রাস পায়, হ্যাঁ আমার দূষণ কমে, পরিবেশ দূষণটা কমবে, এইটা হচ্ছে লাভ। তো এটা আর কি মেইনলি করা হয়। এটা গতবার আসছিল, হ্যাঁ গতবার আসছিল। এর আগে তোমার 20 সালে একটা প্রশ্ন আসছিল এই অর্থনৈতিক রসায়ন থেকে, যে কয়লার জন্য কোন উপাদানটা ক্ষতিকারক। এটা হচ্ছে আমরা জানি যে সালফার, সালফার কি করে কয়লার মানটাকে খারাপ বানায়, এটা 20 সালে আসছিল।
সালফার কয়লার মানটাকে খারাপ বানায় দেয়, সালফার। তো এটা কয়লার মান যেহেতু খারাপ বানায়, তার মানে এটা ক্ষতিকারক। তো এই প্রশ্নগুলো লাস্ট 5 বছরে তোমার আসছে মানে অর্থনৈতিক রসায়ন থেকে। তার মানে তুমি বুঝলা যে ভাইয়া লাস্ট 5 বছরে, বাট বলা যায় না তোমাদেরকে অবশ্যই সব চ্যাপ্টার পড়তে হবে, বাট লাস্ট 5 বছরে ভাইয়া যেটা দেখলাম, ভাইয়া প্রথম 3টা চ্যাপ্টার থেকে বেশি আসছে, পরিবেশ, জৈব, পরিমাণগত, এগুলো থেকে একটু বেশি প্রশ্ন আসছে কম্পারেটিভলি, তাই না? তো এই জিনিসগুলাই তোমাদের একটু দেখে যেতে হবে, এই জিনিসগুলাই কয়েকবার করে পড়বা, হ্যাঁ, তাহলেই তোমাদের আশা রাখি আর কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, সো আজকে এতটুকুই থাকুক সবাই। আমরা সেকেন্ড পেপারটা আমি অনেক কিছু আলোচনা করে দিছি, যা যা আসে, যেগুলো আসতে পারে, তো ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। আল্লাহ হাফিজ।